সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আজকে এই পান্থকুঞ্জ পার্ক রক্ষা আন্দোলনের যে ৩৬তম দিনে আমরা একই সাথে আসলে ৩৬ জুলাই, যে জুলাই গণ অভ্যুত্থানের ৩৬ জুলাই এরকম মনে হয়, এবং একই সাথে খুবই সম্প্রতি বাংলাদেশের একটি পাঠ্যপুস্তকে জুলাই অভ্যুত্থানের যে গ্রাফিতি, সেই গ্রাফিতিটির বিরোধিতা করে সেটি বদলে দেয়া এবং তার পরবর্তী সময়ে আদিবাসী শিক্ষার্থী তরুণদের যে আন্দোলন, সেই আন্দোলনে হামলা, তার বিরোধিতা জানাই আজকের এই যে সংলাপ, যে পরিবেশ তর্ক, সেই তর্কের প্রথমেই সেই বিষয়ে হচ্ছে যে সুষ্ঠু তদন্ত, বিচার দাবি জানাই। এবং আমরা মূলত আজকে এখানে শুরু করেছি বাংলাদেশ অঞ্চলে পরিবেশ গণসংগ্রামের একটা ঐতিহাসিক ঘটনাপঞ্জি আসলে আমরা এখানে বিবরণ করতে চাই। এটি প্রায় ২২৫ বছরের একটি ঘটনাপঞ্জি। আমরা নাম দিয়েছি হাতিখেদা থেকে পান্থকুঞ্জ। হাতিখেদা যে আন্দোলন প্রায় ১৮০০ সনের দিকের যে আন্দোলন, সেটি থেকে আজকের এই পান্থকুঞ্জ আন্দোলনের প্রায় ২২৫ বছরের যে পরিবেশ সংগ্রামের যে ইতিহাস, সেই ইতিহাসটা আমরা এখানে সংক্ষেপে আপনাদের সাথে আসলে বলতে চাই। এবং মূলত আমরা ঘটনা এবং ঘটনাক্রমিক যে আসলে কালপঞ্জি, আমরা যেটাকে আসলে বলতে পারি যে একটা এনভায়রনমেন্টাল মুভমেন্টের একটা হচ্ছে যে ক্যালেন্ডার, মানে এই ন্যারেটিভের ক্যালেন্ডার। এবং আমরা এই ঘটনার বিবরণে মোটামুটি একটা নিরপেক্ষ জায়গা থেকেই, কোট আনকোট নিরপেক্ষ জায়গা থেকে এটি বলতে চাই। তো আমি প্রথমত, অনেকেই আসলে প্রশ্ন করতে পারেন কেন হাতিখেদা বিরোধী আন্দোলন থেকে শুরু করা হয়েছে। এটি প্রথমেই পরিষ্কার করে নিচ্ছি, সেটা হচ্ছে যে ১৭৩০ সনের দিকে এই অঞ্চলে প্রথম যে আন্দোলন, যে চিপকো আন্দোলন, যেটিকে আমরা পরিবেশ সংগ্রামের একটা খুব গুরুত্বপূর্ণ নজির এবং একটি মাইল ফলক হিসাবে আসলে দেখি, সেটি হচ্ছে যে মানে বর্তমানের ভারতীয় অংশে আসলে এই আন্দোলন সংগঠিত হয়েছিল, যে রাজা নির্দেশ করেছিলেন যাতে সব গাছ কেটে ফেলা হয়, এবং অমৃতা দেবী, যিনি তার গ্রামের নারী পুরুষদেরকে নিয়ে সেই গাছ জড়িয়ে ধরেছিলেন। তো এই যে চিপকো মানে চেপে ধরা থেকে পরবর্তীতে সারা পৃথিবীতেই গাছ রক্ষার আন্দোলনটি চিপকো আন্দোলন নামে আসলে পরিচিত হয়েছে, এবং এটা খুবই জনপ্রিয় ধারার আন্দোলন পরবর্তীতে হয়েছে। এবং তার পরবর্তী সময়ে আমরা হয়তোবা অনেকেই কার্পাস তুলা মহল আন্দোলনের কথা জানি, যেটি পার্বত্য চট্টগ্রামে হয়েছে, যেটা প্রায় ১৭৭০ থেকে ১৭৮০ এই পর্যন্ত এই আন্দোলনটি চলে, এবং যার একটা অন্যতম বিশ্লেষণে আসলে দেখা যায় যে এটিও পরিবেশ সংগ্রামের একটি বিষয়। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকের আলোচনায় নিয়েছি আসলে হাতিখেদা বিরোধী আন্দোলন থেকে আসলে আমরা শুরু করছি। আমরা হয়তোবা অনেকেই জানি যে এই বাংলাদেশ হচ্ছে এই দক্ষিণ এশিয়ার আমরা যে এশীয় হাতি বলি, এশিয়ান এলিফ্যান্টের একটা খুব গুরুত্বপূর্ণ প্রাচীন বিচরণ অঞ্চল এই অঞ্চলটি। এবং বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষত নেত্রকোনা, শেরপুর, সুনামগঞ্জ এবং হচ্ছে ময়মনসিংহ, আজ বর্তমানের জামালপুর জেলা, তো এই অঞ্চলগুলো হচ্ছে যে এবং সিলেটের কিছু অংশ, এছাড়া চট্টগ্রাম সহ পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ, আর কক্সবাজার, এইটা এশীয় হাতির একটা অনেক প্রাচীন বিচরণ অঞ্চল। কিন্তু হাতিখেদা বলতে যে বিষয়টাকে বোঝানো হয়, হাতিখেদা হচ্ছে বাণিজ্যিকভাবে হাতি ধরার একটি ফাঁদ। সেই ফাঁদটি তৈরি করা হয়, এটা মানে একটা বিশাল এলাকা নিয়ে হাতির এই ফাঁদ তৈরি করা হয়, এবং যারা হাতি ধরে বা হাতি শিকার করে তাদের কাছে কিছু পালিত হাতি থাকে, যেটাকে কুনকি হাতি বলে। এই কুনকি হাতি দিয়ে আসলে বুনো হাতিদেরকে ধরা হয়। তো সেটার সবচেয়ে বড় বাণিজ্যটা হয়েছে সুসং রাজার আমলে। সুসং রাজা বলতে আসলে বোঝানো হচ্ছে যে আজকে যেটা নেত্রকোনা জেলা, নেত্রকোনার যে দুর্গাপুর, কলমাকান্দা, এই অঞ্চলের যিনি রাজা ছিলেন, সেই মানে এটা ঔপনিবেশিক ব্রিটিশ আমলের কিন্তু আগ থেকে আমরা
শুরু করছি এবং আমরা আমাদের আলোচনাটিকে ব্রিটিশ আমল এবং পাকিস্তান আমল, স্বাধীন বাংলাদেশ আমল, এই তিনটি ভাগে আসলে ভাগ করেছি। তো আমরা প্রথমত আসলে হাতিখেদা এই বিরোধী আন্দোলন থেকে এটি শুরু করছি। তো এই যে রাজা হাতি ধরে দিতে বলে, এবং এই হাতি আপনারা নিশ্চয়ই প্রচুর ছবিতে দেখেছেন বা মোগল রাজদরবারে দেখেছেন যে প্রচুর হাতির ব্যবহার হয়েছে, বা আমরা এখন যে এখানে আসলে দাঁড়িয়ে আছি যে হাতির ঝিল, বা ঢাকায় প্রচুর জায়গা আছে যে মানে হাতির নামে প্রচুর জায়গা আছে, মাহুতটুলি, হাতির ঝিল, এলিফ্যান্ট রোড, এই জায়গাগুলা। তো এইগুলা প্রত্যেকটাই হচ্ছে বুনো হাতিকে ধরে রাজার আমলে কিংবা জমিদারের আমলে আসলে ব্যবহার করা হয়েছে। তো এই যে রাজা নির্দেশ দিয়েছে আসলে বনের হাতি ধরে দিতে হবে, কিন্তু ওই অঞ্চলের যারা অধিবাসী আছেন, ওই অঞ্চলের যারা স্থানীয় মানুষ, বিশেষত হাজং, মান্দি, কোচ, বানাই, এই জনগোষ্ঠীরা আসলে রাজার এই আইনকে, হাতি ধরার আইনকে আসলে প্রথম অমান্য করে যে আমরা হাতি ধরে দিব না। তখন ওই সময়ে যারা হাতি ধরে দিবে না, ওই কারণে রাজা একটা টার্ম ব্যবহার করেছিল, সেটাকে বলা হয়েছিল রাজা অবাধ্য। ওইটা যেরকম যে মানে আপনারা দেখেছেন যে কখনো আসলে বলা হয় যে কাউকে হয়তো বা মানে যেমন আপনার স্বাধিকার আন্দোলন বা স্বদেশী আন্দোলনে কাউকে সন্ত্রাসী বানিয়ে দেয়া হয়েছে, যে এই যে ট্যাগিং, ওই ট্যাগিংটা ওই সময়ও ছিল যে যেহেতু রাজার বাধ্য ছিল না এবং তারা হাতি ধরার মানে বনের হাতি ধরে বিক্রি করবে এটার বিরুদ্ধে গিয়েছিল। এবং এই আন্দোলনটাই হচ্ছে হাতি খেদা বিরোধী আন্দোলন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আন্দোলন, কারণ আজকে যে আমরা এশীয় এলিফ্যান্ট বাঁচানোর যে প্রবণতা দেখি, যে প্রকল্প দেখি, কিন্তু আজকে থেকে প্রায় 225 বছর আগে 1800 সন থেকে 1836 পর্যন্ত এই আন্দোলনটি আসলে চলেছিল। এবং এই আন্দোলনে প্রথম যখন এই আন্দোলনটি আসলে সংগঠিত হয়, তখন কিন্তু আপনার মানে ওই নেত্রকোনা অঞ্চলের হাজংরা যখন এই আন্দোলনটি করেন, আমরা যদি আজকে আমরা অনেকেই জানি যে আমরা এই আলাপটি আসলে একই সাথে আমরা লিখেও আসলে করতে চাই। আমরা এই হাতিখেদার যে আন্দোলনটি চলেছিল, সেখানে প্রথম শহীদ হয়েছিলেন হাজং মনা সর্দার। তাকে একদম হাতির পায়ের নিচে ফেলে আসলে পিষে ফেলা হয়েছিল। তো ওই আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তীতে হাজংরা যেটি করে সেটি হচ্ছে তারা বলে যে না, আমরা আর কোনো বনের হাতি ধরে দিব না, এবং রাজার বিরুদ্ধে আসলে যুদ্ধ করে। এবং তারপরে আপনারা দেখতে পারবেন যে মানে এই রাজ দরবারে অন্তত পক্ষে হাতির ব্যবহার কিন্তু আসলে কমতে থাকে, এবং এই যে মানে বনু হাতির যে ব্যবসা, সেই ব্যবসাটা কিন্তু আর এত বেশি থাকে না। তো এই আন্দোলনটি নেত্রকোনার ওই অঞ্চল থেকে, সুসং অঞ্চল থেকে অনেক জায়গাতে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দেখা যায় যারা এই হাতির বাণিজ্যের সাথে আসলে জড়িত ছিল, আপনি যখন আমরা যদি এখনও আসলে মানে খুঁজি যে এখন যারা আসলে মাহুত আছেন তারা কোন এলাকা থেকে বাংলাদেশে আসলে এসেছেন, যে কোন অঞ্চল থেকে, আপনি যদি রাঙামাটিও যান, কক্সবাজারও যান, যে দেখবেন যে তারা বলছে তারা নেত্রকোনা বা সিলেট অঞ্চল থেকে তাদের মানে পূর্বজনেরা আসলে কোনো না কোনোভাবে আসলে এসেছিলেন। কারণ এই যে হাতি ধরা এবং এই হাতিকে আসলে বশ করা, মানে এটি একটি হচ্ছে যে বিদ্যা, যে বিদ্যাটা মানে চর্চার ভেতর দিয়ে হয়েছে এবং পরবর্তীতে আসছে, যেটা পরবর্তীতে যে এখন যে আসলে মাহুতেরা আছেন তারাও তাদের মানে বংশ পরম্পরায়, কিন্তু সেটা কিন্তু হাজংরা নন। এবং আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আপনার এই আন্দোলন কিন্তু মানে আমাদের এই ইতিহাসে, আমরা যে ইতিহাসের কথা বলি, আমাদের ইতিহাসে কিন্তু এই আন্দোলন কোনোভাবেই আসলে একটা পরিবেশ আন্দোলন হিসাবে আমরা দীর্ঘদিন কিন্তু এই আন্দোলনের কথা জানতে পারিনি। মানে আমরা প্রথমেই দেখি যে আসলে এই মনা হাজং বা যাকে আসলে মনা সর্দার বলা হয়েছে, তিনি আসলে এখানে শহীদ হয়েছেন, যে প্রথম শহীদ যে হাতিখেদা বিরোধী আন্দোলনে।
পরবর্তীতে আরেকটি খুব গুরুত্বপূর্ণ আন্দোলন, আজকে আমরা যে ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনির বিরুদ্ধে আন্দোলন দেখি বা কোনো খননের বিরুদ্ধে আন্দোলন দেখি, কিন্তু বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে যে খাসি জৈন্তা পাহাড় আছে, সেই পাহাড়ে সেই 1800 সনের দিকেই খাসি যে জনগোষ্ঠী আছে তারা খাসি বিদ্রোহ করেছিলেন। শুধুমাত্র ওই সময়ে যারা কলোনিয়াল ব্রিটিশ রুলার আছেন তারা ওইখানে হচ্ছে যে খনন করে ওইখান থেকে চুনা পাথর এক্সকাভেশন করতে চেয়েছিল এবং পাথর হচ্ছে যে ওইখান থেকে উত্তোলন করতে চেয়েছিল। তারা বলেছিল যে এই পাথর কোনোভাবেই উত্তোলন করা যাবে না, কারণ এই পাথর যদি উত্তোলন করা হয়, আপনারা হয়তো বা অনেকেই জানেন যে খাসি সংস্কৃতিতে পাথর একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সংস্কৃতিতেও আমরা বলি না যে কোনো যুগ পাথরের যুগ, কারণ আমরা মানুষেরা কখনো না কখনো একটি পাথরের যুগ ফেলে আসলে এখানে আসছি। এর জন্য আমাদের সংস্কৃতিতে এখনও পাথরের ব্যবহার আছে। মানে এই পাথরের ব্যবহার শিলপাটা হতে পারে, এই পাথরের ব্যবহার অনেক ছোট্ট হয়ে যেতে পারে, কিন্তু পাথরের ব্যবহার আছে। তো খাসি সংস্কৃতিতে এই পাথরের ব্যবহারটা আরও অনেক বড় আছে, যেটিকে তারা আসলে একটা মেগালিথ সংস্কৃতির অংশ, যে কারণে তারা বলেছে যে পাথর আসলে খুবই পবিত্র, এটা কখনোই হচ্ছে যে তোলা যাবে না। যে কারণে তখন ব্রিটিশদের সাথে একটা বড় রকমের সংগ্রাম হয় এই পাহাড় বাঁচানোর জন্য, পাথর বাঁচানোর জন্য। এবং সেখানে তীরথ সিং, আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন, যদিও তীরথ সিং বন্দি অবস্থায় মারা গিয়েছিলেন ঢাকা জেলে, মানে উনি মারা গিয়েছেন বাংলাদেশে। তো এই অনেক অনেক পরে উনি আসলে মারা যান, কিন্তু তাকে বন্দি করে ফেলা হয়। এবং এই ধারাবাহিকতায় আমরা যেটা দেখতে পাই যে পরবর্তীতে এই মানে পাথর কেটে বা পাহাড় কেটে বিক্রি করার প্রবণতাটা কিন্তু কিছুটা কমে যায়। তো আমরা পরবর্তীতে যেটা আসলে দেখতে পাই সেই আন্দোলনে গুলার কথা অনেকেই আপনারা নাম শুনেছেন, যে বিরসা মুন্ডার নেতৃত্বে যে আসলে আন্দোলন, যেটা 1900 শতকের দিকে হয়েছিল, সেটা হচ্ছে বন বাঁচানোর আন্দোলন। যে একটা বন হইতেছে আসলে মানে জনগণের একটা পাবলিক সম্পদ, এটা ব্যক্তিগত সম্পদ নয়। তো ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে যে ঘটনাটা ঘটানো হয়েছিল, যে বনের উপরে এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছিল, যে বনের মধ্যে মানুষ যদি বনে প্রবেশ করে তাহলে অনেক ধরনের আইন নিয়ম কানুনের মাধ্যমে প্রবেশ করতে হবে, বন হয়ে যাবে সংরক্ষিত। এবং বনে থেকে অনেক জিনিস হইতেছে বিক্রি করা যায়, তার মধ্যে একটি গাছ। যেমন আপনারা একটা জিনিসের নাম শুনেছেন, সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ মানে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য নির্ধারণ করে। তাহলে এই স্টক শব্দটা আসলো কই থেকে? মানে এটা তো আমাদের মাথায় আসে না যে স্টক শব্দটা আসলো কই থেকে। স্টক শব্দটা এসেছে আসলে গাছের কাটা গুড়ি থেকে। গাছের কাটা গুড়ির নাম হইতেছে স্টক। আসলে মূলত জাহাজের স্পার বানানোর জন্য সারা পৃথিবীতে গাছ খোঁজা হয়েছে, গাছ। এবং দেখা গেছে যে গাছের মূল, মানে মূল গাছগুলো, যে গাছ দিয়ে আসলে সবচেয়ে বেশি বানানো যাবে, এইগুলা পড়েছে আসলে প্রাচীন যে বার্মা, সেই প্রাচীন বার্মা এবং প্রাচীন আমাদের এই অঞ্চলে বা প্রাচীন ভারতীয় এই অঞ্চলে পড়েছে, যার জন্য সেগুনের একটি নাম হচ্ছে বার্মা টিক। এবং সেই স্টক যত বেশি জমানো যায় তত বেশি আসলে আপনার বাণিজ্যটা বাড়বে। এবং এই বাণিজ্য যদি আসলে বাড়ে তাহলে আপনি অনেক বেশি মুনাফা অর্জন করতে পারবেন। এবং যখন দেখলো যে না, এই রকমের বেশ কিছু আন্দোলন তৈরি হইতেছে, উলগুলানের মতো আন্দোলন, যারা বনের মধ্যে মানুষের অধিকার রক্ষা করতে চাইতেছে, বনের মানে বনকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দিতে চায় না, তখন একটা বিষয়ের প্রয়োজন পড়লো, সেটা হচ্ছে প্রাকৃতিক বনেও আসলে গাছ লাগাইতে হবে। তাহলে গাছ লাগাইয়া বাণিজ্যিকভাবে তাহলে এরকম গাছ উৎপাদন করতে হবে, যে গাছটা
বাণিজ্যিকভাবে কেটে হয়তো বা বিক্রি করা যায়। যার ফলশ্রুতিতে বলা হইলো তাহলে এটা কিভাবে হবে, এটার জন্য কোনো একটা ডিসিপ্লিন দরকার, কোনো একটা বিষয় দরকার যে বিষয়টা পড়াইতে হবে। তো প্রথম জার্মানিতে তৈরি করা হইলো ফরেস্ট্রি। আপনারা দেখেন যে মানে যারা প্রথম মানে ফরেস্ট্রি আসলে পড়াশোনা করেছেন একদম প্রথম দিকে, তাদেরকে কিন্তু জার্মান ভাষায় এটা পড়তে হয়েছে। এমনকি এই অঞ্চলেও প্রথম যে ফরেস্ট্রি স্কুল যেটা দেরাদুনে তৈরি হয়েছে, এটাও জার্মান ভাষায় পড়াইতে হয়েছে। পরবর্তীতে এইগুলো ইংরেজি হয়েছে, পরবর্তীতে হিন্দি হয়েছে, বাংলা হয়েছে। এখন তো আমরা বাংলায় পড়ি আসলে যে বনবিদ্যা। তো এটা একটা ধারাবাহিকতা আছে। তো সেই ধারাবাহিকতার পেছনের গল্প হইতেছে আসলে বনের লড়াই, যেটা আমরা উলগুলানের মধ্যে আসলে দেখতে পাই। আপনারা অনেকেই হয়তোবা এই উলগুলানের যে মানে উলগুলান যার নেতৃত্বে হয়েছিল, বিরসা মুন্ডার কথা আসলে অনেকেই জানেন। মানে আমরা অনেকেই বিরসা মুন্ডার কথা জানি, যার নেতৃত্বে এই মানে বন বাঁচানোর হচ্ছে যে লড়াই আসলে হয়েছিল। এবং আমরা দেখেছি যে এই লড়াইয়ের ধারাবাহিকতায় কিন্তু আপনার এই অঞ্চলে মানে এই অঞ্চলে বনের উপরে মানুষের যে অধিকার, সেই অধিকারের দাবিটা আসলে অনেক বেশি সামনে এসেছিল। এবং এই আন্দোলনটি 1900 সনে হয়েছিল। এবং এই 1900 সনের ধারাবাহিকতায় পরবর্তীতে যেটা দেখা যায় যে এই অঞ্চলের যে প্রাকৃতিক বনের মধ্যে মানুষের যে প্রাকৃতিক বনে অধিকার আছে, এই প্রসঙ্গটা আসলে উত্থাপিত হয়। তার ধারাবাহিকতায় অনেকগুলো মানে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে যে লড়াই সংগ্রামগুলো আছে, সেই লড়াই সংগ্রামেও কিন্তু পরিবেশ প্রবণতা অনেক বেশি ছিল। পরিবেশ প্রবণতা মানে পরিবেশ সংরক্ষণের, প্রাণ প্রকৃতির লড়াই, ভূমির লড়াই, এই বিষয়গুলো ছিল। আমরা সেই জায়গাটিতে ডিটেল যাব না, কিন্তু কিছু লড়াই যেটা একদমই পরিবেশ সংগ্রাম মানে সেই জায়গাগুলো বলছি। আপনারা অনেকেই জানতে পারেন যে ওই সময়ে আমাদের অঞ্চলে যেটা হচ্ছে যে এখন বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ শ্রীমঙ্গল, ওইখানে একটা আন্দোলন হয়েছিল, এটার নাম হচ্ছে ভানুবিল আন্দোলন। ভানুবিল আন্দোলন মূলত মণিপুরি কৃষকদের একটা আন্দোলন। এবং এই আন্দোলনটি মানে এই আন্দোলনটা সংগঠিত করাটা অনেক বেশি কঠিন ছিল, কারণ মানে মণিপুরীদের সম্পর্কে যাদের ধারণা আছে যে মণিপুরীদের মধ্যে মূলত ভাষাগত দুইটি ভাগ আছে, এবং একদমই জাতিসত্তা অর্থে একটি হচ্ছে মৈতেই মণিপুরী, আরেকটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী। আবার মৈতেই মণিপুরীদের মধ্যে একটি ভাগ আছে যারা ধর্মে মুসলিম, তাদেরকে বলছে আসলে পাঙাল। তো এই ভানুবিল আন্দোলনটা যখন সংগঠিত হয়, এই আন্দোলনটা সংগঠিত করতে এটা লীলাবতী সিনহার মাধ্যমে এই আন্দোলনটা হয়েছিল। লীলাবতী সিনহা আসলে তাঁতের কাপড় তৈরি করতেন, যে কারণে এই আন্দোলনে তিনি মানে এই যে ভূমির উপরে আন্দোলন, এই আন্দোলনে তিনি বেছে নিয়েছিলেন মণিপুরি তাঁত। মানে তাঁতের আপনারা যদি কোমর তাঁত কখনো দেখে থাকেন, কোমর তাঁতের যে বেই এবং তার যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি আসলে ব্যবহার করেছিলেন মানে এই তা আন্দোলনের জন্য, যে আন্দোলনটা যাতে বেগবান করার জন্য নিজেদের কি বলবো যে তাঁতের যে উপকরণ, সেই উপকরণগুলো ব্যবহার করেছিলেন। এবং দেখা গেছে যে সেক্ষেত্রে অনেকেই এই আন্দোলনে কিন্তু ওই সময় অংশ নিয়েছিলেন যে এই লীলাবতী সিনহার সাথে। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই যে আন্দোলনগুলোর কথা আমরা হয়তোবা বিভিন্নভাবে শুনি বা জানি। যেমন আমরা তেভাগার কথা জানি। আপনারা জানেন যে মানে আমাদের এই অঞ্চলে যে তেভাগা আন্দোলন যে হচ্ছে যে আপনার সংগঠিত হয় ঠিক ওই সমসাময়িক কালে, যে তেভাগা আন্দোলনের এবং যে তেভাগা আন্দোলনে আমরা কিন্তু প্রথম যে শহীদ শিব
মানে চরণ হচ্ছে যে প্রথম প্রথম যখন আসলে তিনি শহীদ হচ্ছেন। এবং এই আন্দোলনে যদিও মানে এই প্রতিটা আন্দোলন কিন্তু কোনো না কোনোভাবে যখন গ্রন্থিত হয়েছে, মানে আন্দোলন যখন আসলে ইতিহাস হিসেবে লেখা হয়, আমরা দেখি যে সাধারণত ধনীদের ইতিহাস লেখা হয়, ক্ষমতাবানদের ইতিহাস লেখা হয়, পুরুষের ইতিহাস লেখা হয়, বাংলাদেশের পার্সপেক্টিভে সাধারণত বাঙালিদের ইতিহাস লেখা হয়। তো দেখা গেল যে আপনার এই যে শিবরাম মাঝি যিনি প্রথম শহীদ হয়েছেন, তার চাইতেও বেশি পরিচিতি পাচ্ছেন কিন্তু আসলে ইলা মিত্র। যদিও এই তেভাগা আন্দোলনে ইলা মিত্রের অবদান অনেক বেশি এবং সংগঠিতকরণের ক্ষেত্রে, কিন্তু এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যখন এই আন্দোলন সংগঠিত হচ্ছে, এই আন্দোলনকে যেভাবে আসলে ব্যাখ্যা করা হয়েছে যে একটা ফসলের ভাগের বন্টন বন্টন এবং ফসলের ভাগের উপরে, মানে একটা ফসল ধান বা অন্যান্য ফসল 3 ভাগ হবে, তার মধ্যে 2 ভাগ পাবেন হচ্ছে যে আপনার যিনি কৃষক, যিনি চাষ করেছেন, বর্গা চাষি ভূমিহীন তারা, আর 1 ভাগ পাবেন আসলে ভূমি মালিক। এটি আসলে এই তেভাগা আন্দোলনের যে মানে পরিবেশগত যে স্পিরিট, সেটাকে কিন্তু আপনার আড়াল করে ফেলা হয়। বরং আন্দোলনকারীরা আসলে বলতে চেয়েছেন যে ভূমিতে, যে জমিতে তারা আসলে চাষ করছেন, তারা সেই ভূমির শ্রেণী পরিবর্তন করছেন না, ওই ভূমির শ্রেণী পরিবর্তন করছেন না। তাহলে যখন ভূমির শ্রেণী পরিবর্তন না করা হয়, আমরা এইখানে যেটা আসলে দেখতে পাই যে পান্থকুঞ্জ হোক বা সুন্দরবন বা যে কোনো মেগা প্রকল্পের জন্য আমরা প্রথমত ভূমির শ্রেণী পরিবর্তন করছি। তাহলে এই তেভাগা আন্দোলনের তো একটা অন্যতম বিষয় হচ্ছে ভূমির শ্রেণী পরিবর্তন না করা, এবং ভূমির শ্রেণী পরিবর্তন না করে পরবর্তীতে উৎপাদিত ফসলের ভাগ বন্টন এবং বিনিময় করা। তো আমরা যেটা হচ্ছে এই তেভাগা আন্দোলনে আমরা অনেকের কথা আসলে বলতে পারি, কিন্তু এইখানে আমরা মূলত শুধুমাত্র শিবরাম মাঝির নামটা আসলে লিখতে চাই। আপনারা অন্য নামগুলো আসলে লিখতে পারেন, সেটা মানে ইলা মিত্রের নামও হতে পারে। তো এই তেভাগা আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু আমাদের এই অঞ্চলে আরও কিছু আন্দোলন হয়েছে, যেমন আপনার টঙ্ক আন্দোলন। হয়তোবা অনেকেই টঙ্ক আন্দোলনের কথা শুনেছেন বা টঙ্ক আন্দোলন সম্পর্কে জানেন। এটা একদমই হাতিখেদা বিরোধী আন্দোলন যে অঞ্চলে সংগঠিত হয়েছে, ওই অঞ্চলের আন্দোলন, কিন্তু এটা বিস্তৃত আসলে সুনামগঞ্জ হাওর অঞ্চল পর্যন্ত। এটাও হচ্ছে যে টঙ্কের মতো একটা প্রথা, যে জমিদারি প্রথা, যে প্রথায় রাজার ইচ্ছায়, মানে মূলত জমিদারের ইচ্ছায় ফসল চাষ হইতো এবং খাজনা আদায় করা হইতো। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানে জমির মালিক নির্ধারণ করে দিয়েছিলেন জমিতে কি ফসল আসলে লাগাইতে হবে। যেমন এটার ধারাবাহিকতা ওই সময় আরেকটা আন্দোলন হয়, এটা খুবই কম লেখা হয় ওই আন্দোলন সম্পর্কে, সেটা হচ্ছে চিকন চাল আন্দোলন। মানে রাজা জমিদাররা যে চাল খেতে পছন্দ করেন, এইটা আসলে লাগাইতে বলছেন। এখন এইগুলা শুধুমাত্র একটি অন্যায় জমিদারি প্রথার বিরুদ্ধে আন্দোলন নয়, বুঝতে হবে যে মানে ওই অঞ্চলের কৃষকেরা, মানে টঙ্ক আন্দোলন যারা করছেন, তারা ওই ভূমিতে যে ফসল হয় সেটা লাগাতে চান, তার মানে সেই ফসলের ভাগ বিনিময় আসলে সমানভাবে চান, এবং ওই প্রথার আসলে বিরোধিতা করছেন। তাহলে এটা এই যে একটা পরিবেশগত স্পিরিট, মানে একটা ভূমির প্রতি যে ওই অঞ্চলে কী ধরনের ফসল হয় বা ওই মাটিতে কী ধরনের ফসল হয়, সেটা কিন্তু আমাদের অবশ্যই বিবেচনা করাটা জরুরি বলে আমরা আসলে মনে করি। আপনারা টঙ্ক আন্দোলনের কথা জানেন, কেউ বলবেন টঙ্ক আন্দোলনের কারোর কথা, যে টঙ্ক আন্দোলনে তো অনেক 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 মানুষ আছে যারা টঙ্ক আন্দোলনে শহীদ হয়েছেন। কুমুদিনী হাজংও টঙ্ক আন্দোলন করেছেন, কিন্তু আমরা এখানে আসলে লিখব রাশিমণি হাজংয়ের কথা, কারণ রাশিমণি হাজং আরও ওই সময়ে আরেকটি আন্দোলনের সূচনা করেছিলেন। কারণ হচ্ছে যে ওই সময়ে যে কুমুদিনী হাজংকে নিয়ে হচ্ছে ওই সময়ের ইপিআর বাহিনী তাকে ধরে নিয়ে যেতে চেয়েছিল যে কারা এখানে আন্দোলন করছে। ঠিক আপনারা যেভাবে আসলে আন্দোলন করছেন, যে কারা আন্দোলন করছে চিনব কিভাবে?
বসে চেনা যাবে হাজংরা আন্দোলন করতেছে, হাজংদেরকে চিনবো কিভাবে? বসে হাজংদেরকে চিনা যাবে হাজং তাঁত দেখে আর হাজং বাড়ি দেখে। তো ওই সময় হাজংরা সকল তাঁত পুড়িয়ে ফেলেছিলেন, সকল তাঁত। এই কারণে বাংলাদেশে কোনো গ্রামে হাজংদের বাড়িতে আর কোনো তাঁত নাই, কারণ এটা টঙ্ক আন্দোলনের সময় পুড়িয়ে ফেলা হয়েছিল। এবং তার ধারাবাহিকতায় যে আন্দোলন, এটা অনেক বড় আন্দোলন, অনেকে শহীদ হয়েছেন টঙ্ক আন্দোলনে। কিন্তু আমরা এখানে আসলে রাশিমণি হাজংয়ের কথা লিখতে চাই, কারণ রাশিমণি হাজং এই আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন এবং তিনি আরও একটি আন্দোলন আসলে সংগঠিত করেছিলেন, বিশেষত কুমুদিনী হাজংকে নিয়ে ওই সময় ইপিআর বাহিনী যে ঘটনাটি ঘটিয়েছিল, বিশেষত আমরা ওইটাকে বলি যৌন সহিংসতা, তার বিরুদ্ধে আসলে একটা আন্দোলন সংগঠিত করেছিলেন। এই ধারাবাহিকতায় আমরা কিন্তু সিলেট এবং চা বাগান অঞ্চলে আরেকটি আন্দোলন দেখতে পাই, যেটা হচ্ছে নানকার আন্দোলন। নানকার হচ্ছে একটি প্রথা। আমরা সবাই যে নান রুটি খাই, নান থেকে এসেছে, রুটি থেকে, মানে এটা হচ্ছে রুটির একটি প্রথা। আপনি এতটুক কাজ করবেন জমিদারের জমিতে, তারপরে হইতেছে আপনাকে একটা মজুরি দেওয়া হবে, খাজনা। তো এটি একটি অন্যায় প্রথা। এই অন্যায় প্রথার বিরোধিতা করা হয়েছিল। কেন? এইগুলা প্রত্যেকটি পরিবেশ সংগ্রাম। কারণ হচ্ছে তখনকার যারা এই নানকার আন্দোলনেও আসলে জড়িত ছিলেন, তারাও আসলে এই অন্যায় প্রথার বিরোধিতা করেছেন। কারণ ওই যে তাদের যে অঞ্চল, তাদের যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমের সাথে এই ধরনের খাদ্য, এই ধরনের যে কাজ তাদের করানো হচ্ছে, সেটা আসলে যায় না। আমরা মোটা দাগে হচ্ছে যে মোটামুটি যে আমাদের ব্রিটিশ ঔপনিবেশিক ব্রিটিশ আমলে এই ধরনের আন্দোলন, লড়াই সংগ্রামগুলো আসলে দেখতে পাই। মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনেক ধরনের পরিবেশ প্রবণতা আছে, কিন্তু যেগুলা একদমই প্রাণ প্রকৃতি পরিবেশ সুরক্ষায় আমরা বলছি যে পরিবেশ রক্ষার সংগ্রাম, সেগুলো আমরা এই আন্দোলনে দেখতে পাই। এখন আমরা একটু যাওয়ার চেষ্টা করব আসলে পাকিস্তান আমলে, মানে বাংলাদেশ স্বাধীনের আগে যখন দেশ ভাগ হয়ে গিয়েছে, এবং সেই পাকিস্তান আমলে কিভাবে আসলে পরিবেশ আন্দোলনগুলো দানা বাঁধছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়া আছে। আপনারা হয়তো বা অনেকেই জানেন, বাংলাদেশে হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় একক আয়তনে ম্যানগ্রোভ বন বা বাদা বন, যেটা আমরা বলি সুন্দরবন, সেই সুন্দরবন বাংলাদেশে অবস্থিত। সুন্দরবনের প্রায় 60 থেকে 65% অঞ্চলই রাষ্ট্র হিসাবে বাংলাদেশে অবস্থিত, আর তার 40 থেকে 45% অংশ বা 35 থেকে 45% অংশ হচ্ছে ভারতীয় অঞ্চলে আসলে অবস্থিত। এবং এই সুন্দরবন ছাড়াও বাংলাদেশে আরও গুরুত্বপূর্ণ বায়োডাইভার্সিটি হটস্পট এলাকা আছে, যেমন পাবলাখালী। আমাদের পাবলাখালী বাংলাদেশের একটা বড় অভয়ারণ্য। আমাদের হবিগঞ্জের রেমা কালেঙ্গা, এটা বন্যপ্রাণী অভয়ারণ্য। আমাদের রেমা কালেঙ্গার যে বন, সেই বনে, এখানে রেমা কালেঙ্গার একজন গবেষকও আছে, সেই রেমা কালেঙ্গা অভয়ারণ্যে ময়নাবিল নামে একটা জায়গা আছে। ময়নাবিল বাংলাদেশের সবচেয়ে বড় বাংলা শকুনের বিচরণ অঞ্চল। ওই ময়নাবিলে প্রায় 100 শকুন থাকে। বাংলাদেশের আর কোথাও কোনো শকুন নাই, মানে বাংলা শকুন আসলে আর কোথাও নাই, ওইটা ময়নাবিলেই আছে। আর এছাড়া দিনাজপুরের সিংড়া বনে একটা শকুন পরিচর্যা কেন্দ্র করা হয়েছে, ওখানে আহত শকুনদের চিকিৎসা করার কথা। তো এছাড়া বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়াগুলো, যেমন আমাদের টাঙ্গুয়ার হাওর, এটা একটা গুরুত্বপূর্ণ বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়া বাংলাদেশের। আমাদের যেমন লাওয়াছড়া আছে, আমাদের যেমন হচ্ছে যে আপনার রাতারগুল বন আছে। রাতারগুল বনের কথা অনেকেই জানেন, এটা বাংলাদেশের একমাত্র টিকে থাকা হচ্ছে জলাবন, সোয়াম ফরেস্ট। আর যদিও রাতারগুল সবচেয়ে বড় সোয়াম ফরেস্ট নয়, বাংলাদেশের সবচেয়ে বড় সোয়াম ফরেস্ট হচ্ছে হবিগঞ্জে পড়েছে এটা। হবিগঞ্জের আজমিরিগঞ্জে জায়গাটা না হচ্ছে লক্ষ্মীবাগ বাওর, মানে এটা শুধুমাত্র স্বীকৃতির অপেক্ষায় আছে যে এটা অনেক বেশি বড়। তো এই রকমই একটা গুরুত্বপূর্ণ বায়োডাইভার্সিটি হটস্পট এলাকা হচ্ছে বাংলাদেশের লাওয়াছড়া। লাওয়াছড়া বাংলাদেশের একটা
পর্যটন এলাকা, কোট আনকোট এখানে পর্যটন হয়। এবং আপনারা জানেন যে এই লাওয়াছড়া যে অঞ্চলের, মানে আমরা যদি মৌলভীবাজার জেলার কথা আসলে জানি, মৌলভীবাজার জেলার বনগুলা মূলত দুইটি পাহাড়ে আসলে পড়েছে। একটি হচ্ছে বালিশিরা পাহাড়, একটি হচ্ছে পাথারিয়া পাহাড়। এই দুইটি অত্যন্ত প্রাচীন পাহাড়। আমরা যে বাংলাদেশে নিসর্গী দ্বিজেন শর্মার কথা জানি, দ্বিজেন শর্মা তার স্মৃতি কথায় লিখেছেন তিনি কিভাবে দ্বিজেন শর্মা হয়েছেন। তার দ্বিজেন শর্মা হওয়ার একমাত্র কারণ ছিল তার জন্ম হয়েছিল পাথারিয়া পাহাড়ে, এবং তিনি ছোট সময় থেকে পাথারিয়া পাহাড়ে চা বাগানের আদিবাসী শ্রমিকদের সাথে ঘুরেছেন। এই কারণে তিনি দ্বিজেন শর্মা হতে পেরেছেন। তিনি লিখেছেন, একদম ডিটেইল লিখেছেন তিনি কোন কোন জায়গায় কিভাবে আসলে গিয়েছেন। তো এই যে বালিশিরা যে পাহাড়ের কথাটি বললাম, এই বালিশিরা পাহাড়ে মূলত চা বাগান তৈরি হইতেছে। আপনারা জানেন চা বাগান তৈরি করা হচ্ছে, সিলেটের প্রত্যেকটা অঞ্চলে তো আসলে চা বাগান তৈরি করা হয়েছে। তো এই বালিশিরা পাহাড় রক্ষার জন্য একটা বড় আন্দোলন হয়েছিল, অনেক বড় আন্দোলন। এবং এই আন্দোলনটা মূলত 1963 সনের দিকে হওয়া। আমরা যখন সনগুলার কথা আসলে বলছি, আমরা ইচ্ছা করে বলছি, কারণ যে কোনো সন ইন্ডিকেট করে ওই সময়ে কোন ধরনের পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল ন্যারেটিভ বিলং করে, ওই সময় কোন ধরনের কর্তৃত্ব বা রেজিম থাকে, কি ক্ষমতা বাহাদুরি থাকে, এবং জনগণের প্রবণতা আসলে কি থাকে। এই কারণে আমরা যখনই বলি 1963, তখনই বুঝতে হবে তার সমসাময়িক সময়ে কাপ্তাই বাঁধ তৈরি করা হয়েছে। তখনই বুঝতে হবে গাইবান্ধা গোবিন্দগঞ্জে 22টা গ্রামকে হইতেছে ডিসপ্লেস করে রংপুর মহিমাগঞ্জ চিনিকল তৈরি করা হয়েছে। এগুলা প্রত্যেকটা জিনিস একটা আসলে আরেকটার সাথে আসলে জড়িত, মানে ওতপ্রোতভাবে আসলে জড়িত। তো এই যে বালিশিরা পাহাড় রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আপনার মানে ওই অঞ্চলের যারা জনগণ আছেন, এবং এইটা এত গুরুত্বপূর্ণ আন্দোলন যে ওই অঞ্চলের যারা খুবই গরিব বাঙালি কৃষক মেহনতি মানুষেরা আছেন, মূলত এটা তাদের সংগঠিত করা আন্দোলন। এবং তাদের অধিকাংশেরই কোনো ভূমি ছিল না। তারা ওই পাহাড়ে তাদের পাহাড়ও দাবি করে নাই যে ওই পাহাড়টা তাদের হবে। ওই পাহাড়ে তারা কোনো কিছু করতেও যায় না। তারা শুধু বলেছিল পাহাড়ে কেন চা বাগান আর রাবার বাগান হবে। পাহাড়ে যদি চা বাগান রাবার বাগান হয় তাহলে বালিশিরা পাহাড়টাই আসলে নষ্ট হয়ে যায়। বালিশিরা একটা বিশাল পাহাড়, আপনারা গেলে দেখতে পারবেন। এখন এটা চা বাগান, এবং এখন হচ্ছে যে এটা কি খেলে আচ্ছা, গলফ। এখন হচ্ছে বাংলাদেশের সম্ভবত সবচেয়ে বড় গলফ কোর্টটা ওইখানে, মানে সবচেয়ে বড়টা। হ্যাঁ, ওইখানে অনেক কিছু। তাহলে হইতেছে এই যে বালিশিরা পাহাড় আন্দোলন, সেই পাহাড়ের আন্দোলনে যখন গুলি করা হয় তখন দুইজন আসলে শহীদ হন। একজনের নাম হচ্ছে সালিক মিয়া আর একজনের নাম হচ্ছে গনু মিয়া। তারা মানে সালিক মিয়া এইখানে যারা আছে তাদের বয়সী 18-19 বছরের একজন তরুণ, আর গনি মিয়া প্রায় প্রবীণ একজন মানুষ, 60 বছরের একজন প্রবীণ। তারা ওইখানে শহীদ হয়েছিলেন। তাদের নাম আমরা জানি, কিন্তু আমরা শুনেছি ওই সময় আরও মানুষ মারা গিয়েছিলেন যাদের লাশ সরিয়ে ফেলা হয়েছিল, বা লাশ আসলে তারা পায় নাই। আর যেহেতু এটা তো বনভূমি এলাকা, চা বাগান হয়ে গেছে, চা বাগানের একটি অঞ্চল। তো এই বালিশিরা পাহাড়ের যে আন্দোলন, এই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে পরবর্তীতে যে ঘটনাটি আসলে ঘটেছে সেটি হচ্ছে এটির আমরা যেহেতু ক্রোনোলজিক্যালি আসবো তার জন্য এখন বলছি না, কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন যে বালিশিরা পাহাড়ের আন্দোলন যদি না হইতো, তার আগে মাথায় রাখতে হবে বালিশিরার পাশেই কিন্তু ভানুবিন আন্দোলন হচ্ছে। এটা একই জায়গায় হচ্ছে কিন্তু এই আন্দোলন। এই ক্রনোলজিটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে এমনিতে কিন্তু কোনো কিছু আসলে হচ্ছে না। তো এই বালিশিরা পাহাড়ের যে আন্দোলন, সেই বালিশিরা পাহাড়ের আন্দোলনের ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে আসব স্বাধীন বাংলাদেশে কি আন্দোলন এইখানে আসলে হচ্ছে। আপনাদের কাছ থেকে খারাপ লাগতেছে যে আসলে আমরা হয়তো বা লেখার জন্য একটু সময় থেমে থেমে আসলে বলছি? আচ্ছা, এই আমরা যে সালিক মিয়া এবং গনু মিয়া, আমরা দুইজনের কথাই আসলে জানলাম যে তারা এই আন্দোলনে শহীদ হয়েছেন। এইগুলো একটা দীর্ঘ সময় কিন্তু এদের নামটাও বলা যায় নাই,
এবং এরা এত গরিব ছিল যে তাদের পরিবার থেকে তারা যে আসলে শহীদ হয়েছে এই তথ্যটাও আসলে বের করা কঠিন ছিল, কারণ সালিক মানে অবিবাহিত অবস্থায় মারা গিয়েছিল বলে তার আসলে ওই অর্থে কোনো স্মৃতি নাই। কিন্তু আমরা গনু মিয়ার পরিবারের অনেক লোকজন আছেন, তাদের সাথে আপনারা হয়তোবা আমরা পরবর্তীতে চাইলে আপনারা দেখাও করতে পারবেন, এবং এগুলো খুব জরুরি আসলে আমাদের কাছে মনে হয় যে প্রত্যেকটা পরিবেশ আন্দোলনে আমরা কিন্তু এইখানে শুধুমাত্র যারা পরিবেশ আন্দোলনে এই আন্দোলনে আরও অনেক শহীদ হয়েছেন, কিন্তু মূলত যারা নেতৃত্ব দিয়েছেন শহীদ হয়েছেন তাদের নামটাই আসলে প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রে আসলে লিখছি। এই ধারাবাহিকতায় আমরা যখন 60-এর দশক আসলে বলছি পাকিস্তান আমলে, তখন কাপ্তাই বাঁধ বিরোধী আন্দোলনটা এই অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ পরিবেশ সংগ্রাম, কারণ এই প্রথম কোনো আন্দোলন যেটা রাষ্ট্রের একটা বৃহৎ উন্নয়ন প্রকল্পের বিরোধিতা করেছে। কারণ এই যে একটা উন্নয়ন প্রকল্প, যে উন্নয়ন প্রকল্পের সাথে আপনার বিশ্ব ব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংক এই রকমের আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আসলে জড়িত, পুঁজি বিনিয়োগ করেছে যেইখানে, কর্তৃত্ব আছে যেইখানে, এবং তারা সেটার বিরোধিতা করেছে। এবং দেখা গেল যে যখন 55-র পরে থেকে রাঙামাটির কর্ণফুলী যে নদী, কর্ণফুলী নদীতে কাপ্তাই নামে একটা জায়গা আছে, সেই কাপ্তাই নামে জায়গাতে একটা বাঁধ তৈরি করা হলো, যেই বাঁধের ফলে আপনারা অনেকেই হয়তো বা জানেন যে বাঁধের ফলে প্রায় হচ্ছে যে আপনার 1 লাখ মানুষ সেখান থেকে আসলে ডিসপ্লেস হয়ে যান, এবং আমরা মূলত জানি না যে তারা কোথায় গিয়েছেন, যদিও আসলে বলা হয় তারা ভারতে আসলে গিয়েছেন। তো এই কাপ্তাই মানে মানে বাঁধের বিরুদ্ধে যে আন্দোলন, যে আন্দোলনটি পরবর্তী সময়ে মানে এই আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছেন কিন্তু মূলত মানবেন্দ্র নারায়ণ লারমা, এবং তিনি তখনই আসলে ছাত্র ছিলেন, সেই আপনাদের মতো মানে বয়সেই আসলে এই আন্দোলন শুরু করেছিলেন, এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু পার্বত্য চট্টগ্রামে পরবর্তীতে আমরা যে আন্দোলন সংগ্রাম দেখি, সেই আন্দোলন সংগ্রামগুলো প্রত্যেকটাই কাপ্তাই বাঁধ বিরোধী আন্দোলনের এক ধরনের ধারাবাহিকতা। তো আমরা এই আন্দোলনের মানে ধারাবাহিকতায় আমরা এখানে মানবেন্দ্র নারায়ণ লারমার নাম লিখছি না, কারণ তিনি এই আন্দোলনে আসলে শহীদ হননি, যদিও তাকে আসলে পরবর্তীতে মেরে ফেলা হয়েছিল। তো এর ধারাবাহিকতায় কিন্তু আমরা টাঙ্গাইলের মধুপুর যেটা আসলে দেখতে পাই, টাঙ্গাইলের মধুপুরে আমরা যেহেতু ইতিহাসটা কিন্তু একটা ঘটনার কালপঞ্জি হিসাবে আসলে নিয়ে আসতেছি, এর জন্য আমরা প্রথম যে অংশটুকু এখন আসলে বলতেছি সেটা 62, এখনও আমরা 60 যে আসলে আছি। 62-তে প্রথম মধুপুর জাতীয় উদ্যান বিরোধী আন্দোলন হয়, কারণ এর আগে 1950-এ একটি ঘটনা ঘটে। আপনারা জানেন যে 1950 সনে জমিদারি প্রথা বিলোপ করে দেয়া হয়, বন ভূমি জলাভূমির উপরে মূলত কোট আনকোট রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যায়, এবং এই প্রতিষ্ঠা হওয়ার ফলে যে বনের উপরে ওই অঞ্চলের আদিবাসী মানুষদের এক ধরনের অংশগ্রহণ এবং অধিকার ছিল সেটা থাকে না। 50 সনে যখন মধুপুরে মানে জমিদারি প্রথা বিলোপ হয়ে যায়, তো সারা এই অঞ্চলেই নিষিদ্ধ হয়, তখন মধুপুরে জুম চাষ নিষিদ্ধ করে দেয়া হয় প্রথমেই। কারণ জুম চাষ হইতে হচ্ছে আপনার মধুপুরে চালা জমিতে, মানে উঁচু। আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা কিন্তু মধুপুর গড়, আমরা তো মধুপুর গড়ের উপর দাঁড়িয়ে আছি। এটা মোস্ট প্রবাবলি বায়দ জমি, মানে নিচু জমি, এটা মাটি ভরাট করা হয়েছে, এটা বায়দ জমিতে দাঁড়িয়ে আছি। হয়তো বা বিল্ডিংগুলো চালা জমিতে হইলেও হইতে পারে, যেমন আমাদের মিরপুর চিড়িয়াখানা এটা হলো চালা জমিতে, মধুপুর গড়ের চালা জমিতে। আমাদের হচ্ছে আপনার সংসদ ভবন, এটি হয়েছে মধুপুর গড়ের চালা জমিতে। মানে আমাদের সবচেয়ে বাংলাদেশের জাতীয় ঐতিহাসিক স্থাপনাই হয়েছে মধুপুর গড় অঞ্চলের চালা জমিতে, এবং আমরা যেটা নতুন শহরের এক্সটেনশন দেখি এটা হয়েছে আসলে বায়দ জমিতে, নিচু জমি ভরাট করে। তো ওই সময় যখন মধুপুর একটা খুব প্রাচীন শালবন, আপনারা জানেন যে প্রাচীন পত্রঝরা শালবন, এবং মধুপুর বন হচ্ছে যে অন্যান্য বন, যেমন লাওয়াছড়া হইতেছে যে দ্য কাইন্ড অফ লাওয়াছড়া কিন্তু একটা কিছুটা হইলেও প্ল্যান্টেড ফরেস্ট, কৃত্রিম, মানুষ ওইখানে গাছ লাগিয়েছিল।
মানে গাছ লাগানোর মানে প্রবণতা তৈরি হয়েছিল। তো যখন হচ্ছে যে আপনার জুম আবাদ নিষেধ করে দেয়া হয় মানে উঁচু জমিতে, তখন তো ওইখানে মানুষ কোনো কিছু করতে পারছে না মানে ওই জায়গাতে। তারপরে বলা হয়েছে যে রাষ্ট্রের তরফ থেকে ৬২ সনে মধুপুরকে ঘোষণা করে দেয়া হয়েছে যে এটি একটি রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্টের বাংলা করা হয়েছে সংরক্ষিত বনভূমি, এবং নাম দেয়া হয়েছে এটা জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক। এবং এটা তার কাটা দিয়ে ঘেরাও দেয়া হয়েছে, এবং ঘেরাও দিয়ে যে ঘটনাটি ঘটনা হয়েছে সেটি খুবই ভয়ঙ্কর। মধুপুর বনের যত পশু পাখি ছিল সেই পশু পাখিগুলোকে এক জায়গাতে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে বনের ভিতরে একটা চিড়িয়াখানা বানানো হয়েছে। এটার নাম হচ্ছে লহরিয়া পশু কাম চিড়িয়াখানা। মানে এখন আসলে গেলে আপনারা মধুপুর বনে শুধু ওই চিড়িয়াখানাতে কিছু দেখতে পারবেন। এই কফিল ভাইয়ের একটা গান আছে, দেখলাম মধুপুরে, এরকম ওই ওই যে চিড়িয়াখানার কথাটা বলা আছে। তো ওইখানে মানে কিছু হরিণ আছে, বানর, মানে যে খুব বেশি প্রাণী না, ওটা বনের ভিতরে করা হয়েছে। তখনই আসলে এটার বিরোধিতা করা হয়েছে। তখন বিরোধিতার জন্য যে চিঠিটা লেখা হয়েছিল, যে প্রতিবাদ লিপিটা লেখা হয়েছিল মধুপুর গড়ের আদিবাসীদের পক্ষ থেকে, সেটার নিচে নাম লেখা ছিল মধুপুর জয়েন্টশাহী আদিবাসী পরিষদ। আপনি আপনাদেরকে খুবই সাম্প্রতিক একটি বিতর্ক রিকল করার জন্য আসলে এটা বলতেছি, 1962। তো এবং এটার প্রথম যে লাইন লেখা হয়েছিল, লেখা ছিল যে আমরা মধুপুর গড়ের আদিবাসী জনগণ, আমরা এই অঞ্চলে থাকি, এই বনভূমিতে বসবাস করি। এবং ওইখানে লেখা আছে যে যদি জাতীয় উদ্যানের মাধ্যমে যে তার কাটার বেড়া দেওয়া হচ্ছে, তার কাটার বেড়া, কিন্তু তার কাটার বেড়া দিলে যে ঘটনাটি আসলে ঘটছে, যখন তার কাটার বেড়া আপনি দিয়ে দিলেন, এইখানে তো সাপ, তারপরে হচ্ছে যে আপনার সরীসৃপ জাতীয় যত প্রাণী আছে, গুই সাপ, তারা যেতে পারবে না। এটা যারা উপর দিয়ে যাইতে পারে, মানে যারা লাফ দিতে পারে, বা বানর, তারা যেতে পারবে। তার মানে আপনি তার কাটার বেড়া কিভাবে দিচ্ছেন বনভূমিতে? এটার কিন্তু বিরোধিতা করেছে। এই বিরোধিতা করে কিন্তু সেটা করা, সেটা উদ্যানের বিরোধিতা নয়, মানে উদ্যানের যে প্রকল্প বাস্তবায়নের যে প্রক্রিয়া, এবং এই যে রাষ্ট্র হঠাৎ মনে করেছে যে এই বন আসলে তার, সেই রকম একটা ধারাবাহিক প্রক্রিয়া। এবং এই আন্দোলন কিভাবে পরবর্তীতে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে আসলে আরও বেশি বিকশিত হয়েছে, সেই জায়গাতে আমরা আসব। এবং তার ঠিক ধারাবাহিকতায় হচ্ছে যে আপনার ৬২তেই আমরা যেটা বলেছি, গাইবান্ধাতে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর মহিমাগঞ্জ সুগার মিল, যেটা অনেকেই হয়তো বা জানেন, ওইখানে সাপমারা নামে একটা ইউনিয়ন আছে। ওই ইউনিয়নে 15টি আদিবাসী, সাঁওতাল, ওরাও, মাহালিদের গ্রাম, আর 5টি বাঙালি গ্রাম। এই 15টি গ্রামকে একদমই স্রেফ উচ্ছেদ করে দেয়া হয়, এবং একটা চুক্তি তৈরি করা হয়। চুক্তিটা হইতেছে যে এখানে আখ চাষ করা হবে এবং মানে চিনি তৈরি করা হবে রংপুর মহিমাগঞ্জ সুগার মিলে। এবং ওই চুক্তিপত্রে বলা আছে যদি আখ ব্যতীত অন্য কোনো কিছু চাষ করা হয়, তাহলে হচ্ছে চুক্তি লঙ্ঘন করা হবে, এবং এই চুক্তির বাতিল হয়ে যাবে, অটো বাতিল হয়ে যাবে, এই জমি আবারও জমির মালিকদের কাছে ফিরে যাবে। এবং আপনারা দেখেছেন যে এই মানে এই মানে ভূমি নিয়ে কী রকমের আসলে আন্দোলন সংগ্রাম হচ্ছে। এবং শহীদ, আমরা এটা বাংলাদেশ অংশে বলবো, তো তার জন্য আমি যেহেতু ৬২ সন থেকে এটা শুরু হয়েছে, তার জন্য এই অংশটুকু বললাম। এই অংশে এসে আমাদের একটি জিনিস জানা বোঝা খুবই জরুরি। আমরা যে পরিবেশ সংগ্রামের কথা আসলে বলছি, এটাকে এমনি এমনি আসলে বলতেছি? প্রাণ, প্রকৃতি, পরিবেশ কি আসলে এমনি এমনি বলছি? আমরা এখন বলবো আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা। মুক্তিযুদ্ধকে এমনি এমনি আসলে সংগঠিত হয়েছে? আপনি মুক্তিযুদ্ধের অনেক নেগেটিভ আসলে দেখেছেন, কিন্তু কোন এমন পরিবেশ প্রশ্ন যেটা মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধ হচ্ছে সংগঠনে এই অঞ্চলের মানুষকে আসলে উদ্বুদ্ধ করেছিল ব্রুটাল পাকিস্তানি ক্ষমতার বিরুদ্ধে, যে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 1970-এ ওই ভোলা মনপুরা ঘূর্ণিঝড়, এখন এটার নাম দেওয়া হয়েছে ভোলা ঘূর্ণিঝড়, ওই সময় একটা বড় ধরনের ঘূর্ণিঝড় হয়েছিল, 70-এর ঘূর্ণিঝড়, যেটা মনপুরা বা ভোলা ঘূর্ণিঝড় হিসাবে এখন বলা হচ্ছে, কারণ ওই সময় ঘূর্ণিঝড়ের কোনো নাম ছিল না। এখন আমরা যেরকম সিডর, আইলা, ফণি, বুলবুল, আমফান, জাওয়াদ এরকম দেখি, মিধিলি, ওই সময় নাম ছিল না বলে এখন এটাকে বলা হচ্ছে যে ভোলা বা মনপুরা ঘূর্ণিঝড়। এবং যেইখানে 5 লাখেরও বেশি
মানুষ এবং 20 লাখেরও বেশি মানে গবাদি প্রাণী সম্পদ, বন্যপ্রাণী যে কত মারা গিয়েছিল আমরা জানি না, গাছেরা যে কত মারা গিয়েছিল এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তো ওই ঘটনার পরে পাকিস্তান সরকারের কেউ সেই ভোলা মনপুরাতে যায়নি এবং ওইখানে কোনো ধরনের রিলিফ নিয়ে যাওয়া হয়নি। শুধু ওই ঘটনাটি ওই পাকিস্তান সরকারের বিরুদ্ধে মানুষকে হচ্ছে যে এমন উদ্বুদ্ধ করেছিল যে না, এই সংগ্রাম আসলে তাদের জরুরি। কারণ যারা এই রকম একটা পরিবেশগত বিপর্যয়ে কোনো ধরনের সাড়া দিচ্ছে না, যে রাষ্ট্রীয় ব্যবস্থা, এই রাষ্ট্রীয় ব্যবস্থাকে আসলে তারা প্রশ্ন করতে চেয়েছে এবং মানুষ একদমই গ্রামগঞ্জের মানুষ উদ্বুদ্ধ হয়েছে। এইটা নিয়ে কিছু ন্যারেটিভ আসলে আছে, পরবর্তীতে হয়েছে যে ভোলা মনপুরা ঘূর্ণিঝড় বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষত আসলে এই যে একদমই সর্বজনকে আসলে জাগ্রত করতে, এই তার মানে মানসিকভাবে এবং তার চেতনাগতভাবে জাগ্রত করতে কতটুকু ভূমিকা রেখেছে। তো এবং একটা মানে ঘৃণা তৈরি করতে যে মানে এই পরিবেশগত বিপর্যয়ে আসলে কোনো ধরনের সাড়া দিচ্ছে না। এবং দেখা গিয়েছে যে পরবর্তীতে যে মুক্তিযুদ্ধ সময়ে মানে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের মানুষ বাদে বাংলাদেশে যে পরিবেশগত অবদান মুক্তিযুদ্ধে, এইটা নিয়ে কিন্তু আমরা খুব বেশি কথা আসলে বলিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নদীর অবদান, আপনি কখনো আসলে এটা নিয়ে আসলে কথা বলেছেন? নদী কি মুক্তিযোদ্ধা নয়? নদী না থাকলে মুক্তিযুদ্ধ সংগঠিত করাটাই অনেক বেশি হয়তোবা আরও জটিল হয়ে পড়তো, আরও অনেক বেশি মানে কঠিন হয়ে পড়তো। এবং বাংলাদেশে যে ভূভাগ, বাংলাদেশে যে কোনোটা বিল হাওর অঞ্চল এবং প্রত্যেকটা অঞ্চলে মুক্তিযুদ্ধ, সম্মুখ যুদ্ধ কিভাবে সংগঠিত হচ্ছে, সেই অঞ্চলের ভূমিগত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিভাবে আসলে ভূমিকা রেখেছে, বাংলাদেশের বনভূমি কিভাবে ভূমিকা রেখেছে, মুক্তিযুদ্ধে কত বন্যপ্রাণী মারা গিয়েছে, মুক্তিযুদ্ধে কত গাছ আসলে আমাদের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, এটা কিন্তু আমরা এখনো মানে এই বিবরণ, এই নথি কিন্তু আমরা আসলে তৈরি করিনি। কিন্তু এটা তৈরি করাটা আসলে জরুরি। হ্যাঁ, কিছু কিছু গাছ সাক্ষী হয়ে আছে যে এই গাছগুলি খেয়েছিল, এই গাছে কাউকে বেঁধে আসলে মেরে ফেলা হয়েছিল। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এই মানে মুক্তিযুদ্ধের মতো জনযুদ্ধের ইতিহাসে আমাদের পরিবেশ, প্রাণ, প্রকৃতির যে অবদান, সেই অবদানটি সামনে আনাটা আসলে খুব জরুরি। আমরা এই অংশটুকু আসলে পাকিস্তান অংশ, এরপরেই আসলে আমরা চলে যাচ্ছি আমাদের স্বাধীন মানে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার অংশে। স্বাধীন বাংলাদেশে এবং সারা পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ কাপ্তাই বাঁধ বিরোধী আন্দোলনের পরে নদীকে প্রশ্ন করে মানে নদী সত্তাকে প্রশ্ন করে কোনো আন্দোলন আসলে গড়ে উঠেছে। সেটা প্রথম এই অংশে আসলে গড়ে উঠেছে ফারাক্কা বাঁধ বিরোধী আন্দোলন। এবং আপনারা জানেন যে 1976 সনের 16ই মে যে ফারাক্কা লং মার্চ হয়েছিল মাওলানা ভাসানীর নেতৃত্বে, এবং যে লং মার্চে বাংলাদেশের আপামর নারী পুরুষ জনতা বিভিন্ন বয়সের আসলে সেই লং মার্চে অংশ নিয়েছিলেন। তো এই ফারাক্কা বাঁধ বিরোধী আন্দোলন কিন্তু আমাদের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আপনি যদি দেখেন যে আমরা সাংবাদিক মোনাজাত উদ্দিনের কথা আপনারা শুনেছেন, সাংবাদিক মোনাজাত উদ্দিন লিখেছেন যে তিনি সেই লং মার্চে ছিলেন এবং সেই লং মার্চটা কীরকম হয়েছিল তার বর্ণনা উনি দিয়েছেন এবং কিভাবে সেই লং মার্চ থেকে তখন তিনি সংবাদ পত্রিকাতে চাকরি করতেন এবং সেই পত্রিকাতে খবর নিয়ে এসেছিলেন। তো এই যে মানে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে মানে এই যে লড়াই কিন্তু আমরা দেখি যে এই ন্যারেটিভটা, যে ন্যারেটিভে ওই সময় মানুষ লড়াই করেছিলেন, এই ন্যারেটিভটা কিন্তু আমরা আসলে টিকিয়ে রাখতে পারিনি, বরং আমাদের ন্যারেটিভ চলে গিয়েছে আসলে অন্য জায়গাতে। আমরা এখনও বাঁধের বিরোধিতা করলেও সেইটা কিন্তু পরিবেশ প্রশ্নকে খুব ভালোভাবে আসলে ধরছে না, বরং এটি মানে কখনো কখনো আসলে জনপ্রিয় ভারত বিরোধিতা আসলে হয়ে যাচ্ছে। যে কারণে আমরা এই ফারাক্কা বাঁধ বিরোধী
আন্দোলনের ধারাবাহিকতায় যখন আমরা তিস্তার পানি বন্টন নিয়ে আসলে কথা বলি, আমাদের যে আওয়াজটা মানে রাষ্ট্রীয় আওয়াজটা সেটা এরকম যে আমরা বন্টন করতে চাই। তার মানে এটা তো একটি পরিবেশ ডিসকোর্সের কথা নয় যে আপনি নদী একটা আস্ত জিনিস, নদী তো একটা জীবন, আপনি কি বন্টন করতে চান মানে কেটে ভাগ করে ফেলতে চান। এখন একটা নদী তো আসলে আপনি কেটে ভাগ করতে আসলে পারেন না, একটা নদীকে কেটে ভাগ করতে পারেন না। তো এখন ভারত বা বাংলাদেশের যে মানে নদী কূটনীতি কিংবা পানি বন্টন যে দরবার, সেই দরবারে আমরা দেখেছি ভারত বা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে তাদের অবস্থান আসলে একই রকমের, তাদের যে পরিবেশগত অবস্থান বা আমরা বলি এনভায়রনমেন্টাল ইথিক্স একই রকমের, কারণ তারা উভয়ই একটি নদীকে আসলে কেটে ফেলতে চায়। কেউ বলে যে আপনি 60 ভাগ দিবেন, 40 ভাগ দিবেন, 50-50 দিবেন, এই রকমের। এইটা আসলে ঠিক সেই রকম একটা গল্পকে আসলে মনে করিয়ে দেয়। যে আমরা একটা গল্প শুনেছি যে 2 মা একটা বাচ্চাকে তাদের বাচ্চা দাবি করছিল, 2 মাই বলছিল আমার বাচ্চা। তো পরবর্তীতে বিচারক বললেন আচ্ছা ঠিক আছে, বাচ্চা 2 জনের যে তখন কাইটটা দিতে হবে তো বাচ্চা, তো এখন বাচ্চাকে কেটে ফেলতে হবে। তো জিজ্ঞেস করছে কে কোন ভাগ নেবেন। যে সত্যিকারের মা সে বলছে না না কাটার দরকার নাই, সে আস্থা নিয়ে যাক। তো এখন ঘটনা হচ্ছে আমরা কেউ আসলে সত্যিকারের মা হইতে চাইতেছি না। এই যে সত্যিকারের মা হইতে না চাওয়ার ফলে আমরা কোনো একটা নদীর মানে অভিন্ন নদীর উজান কিংবা ভাটিতে কোনো না কোনোভাবে প্রতিবন্ধকতা তৈরি করতে চাই, যার যত ক্ষমতা। আপনি মানে ভারতের ক্ষমতা অনেক বেশি রাজনৈতিক বা রাষ্ট্রীয় ক্ষমতার বলে সে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, ব্যারেজ, ড্যাম, বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করছে। আবার ডাউন স্ট্রিমে আমিও নদী বাঁচিয়ে রাখতে পারছি না, ডাউন স্ট্রিমে বাংলাদেশও নদী দখল করছে বা দূষণ করছে। কিন্তু এই যে একটা অভিন্ন নদী সত্তার কথা ফারাক্কা বাঁধ বিরোধী আন্দোলনে উঠেছিল, মানুষ আসলে একসাথে আসছিল, ওই সময় মানুষ কি পানির জন্য আসছিল? ওই সময় কি পদ্মা নদী শুকিয়ে গিয়েছিল, মরে গিয়েছিল? ওই প্রবণতারই তো তৈরি হইল না তখনও। কিন্তু মানুষ করেছিল একটি নদীকে বাঁচানোর জন্য, যে একটা আস্থা নদী আস্থাই থাকবে। এই নদীর বিষয়, নদী কি আসবে না নামবে। নদী যদি কখনো রাগ করে, আপনারা জানেন যে নদী কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ করে, নদীও তো রাগ করতে পারে, নদী রাগ করে ডান থেকে বামে চলে যেতে পারে, এটা নদীর বিষয়, এটা তো আপনি আমি বাধা দিতে পারি না। আমরা এইরকম একটা নদী পাইছিলাম, মানে এই নদীটা এখনও আছে, এটা হচ্ছে আপনার হবিগঞ্জের, এটা হবিগঞ্জের যেটা নাগুরা ফার্ম হয়েছে, মানে পৃথিবীর প্রথম গভীর পানির ধান গবেষণা কেন্দ্র, যেটা 1934 সনে তৈরি করা হয়েছে হবিগঞ্জের নাগুরাতে। ওই নাগুরা ফার্মটা তৈরি করা হয়েছে বালি খাল নামে একটা নদী, এটা এখন নদী। এখন যদি আপনি ওইখানে যান, ওইখানকার মানুষ আসলে বলছে, ওইখানকার মানুষ মানে আন্দোলন করছে নদী কেন আসলে ছোট হয়ে যাচ্ছে, নদী বাঁচানোর আন্দোলন করতেছে। আর এই নদীটা মাত্র 150 বছর আগে হয়েছে। আমরা 150 বছর আগের মানুষেরও ইন্টারভিউ নিছি, মানে 150 বছর যাবৎ সে টিকে নাই, তার দাদার কাছে, দাদির কাছে, নানির কাছে গল্প শুনছে। তখন বালিখাল ছিল একটা চিকন খাল, তারা ডিঙায়া যাইতো। ওই সময় তারা আন্দোলন করছে বালিখাল কেন ভেঙে যাচ্ছে, মানে এটা কেন বড় হয়ে যেতেছে। মানে 150 বছরের আগের মানুষের নদী ভাবনা আর 150 বছরের পরের মানুষের নদী ভাবনা এক হবে না, কারণ ওই নদীর সাথে কার কেমন সম্পর্ক সেটা কিন্তু আমরা আসলে বলতে পারবো না। কিন্তু যে নদী নিয়ে মানুষের যে মৌলিক চিন্তা, সেই চিন্তায় কিন্তু পার্থক্য ঘটছে না, যে নদীটা সবাই আসলে ঠিক রাখতে চায়। পরবর্তীতে আমরা যে আন্দোলনের কথা বলবো, এই আন্দোলনকে হয়তোবা অনেকেই জানেন না, কিন্তু আপনারা জানেন যে আজকে সারা পৃথিবীতে মানে আপনার অ্যাক্সেস টু ওপেন ওয়াটার, মানে জলাভূমিতে সবার অধিকারের জন্য আসলে কথা বলছে মানুষ, যে জলাভূমিতে সবার অধিকার চাই। বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ 2টা জলাভূমি আছে, আপনারা জানেন, একটি হচ্ছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, এটিকে রামসার অঞ্চল ঘোষণা করা হয়েছে, আর সুন্দরবনের একটা অংশকে রামসার অঞ্চল ঘোষণা করা হয়েছে। এই 2টা অঞ্চল 80-র দশকে বাংলাদেশের সুনামগঞ্জে হাওর অঞ্চল, বাংলাদেশে হাওর আছে আপনারা জানেন, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, এই 7টি প্রশাসনিক জেলায় বাংলাদেশের হাওর অঞ্চল বিস্তৃত। এই হাওর অঞ্চল বাংলাদেশের একটা বড় অংশ। বাংলাদেশকে যদি সমান 6 টুকরা করা হয়,
তার এক টুকরা হচ্ছে হাওড় অঞ্চল। এটা এত বড় অঞ্চল, এবং এই হাওড় অঞ্চল আমাদেরকে গান উপহার দিয়েছে। গান, আপনি যে কারো নাম বলেন, রাধারমন, সীতালং শাহ, দূরবীন শাহ, হাসন রাজা, শাহ আব্দুল করিম, যার নামই বলেন আসলে ওই হাওড় অঞ্চলের মানুষ। বা জালাল খা, আমি যদি নেত্রকোনার দিকে আসলে আসি, উকিল মুন্সি, আমি যার নামই যার গান গাই না কেন, যে যে গান আমাদের সকল প্রজন্মকেই আসলে উদ্বুদ্ধ করছে, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের গান, আমি সেটা বলছি না। এবং এই অঞ্চলে আমাদেরকে ধানও উপহার দিয়েছে, বিশেষত গভীর পানির ধান। তো এই যে হাওড় অঞ্চল কিন্তু আপনার ইজারা নিয়ে নিত, লিজ নিয়ে নিত। যে ইজারা প্রথার বিরুদ্ধে আসলে এখনো কথা বলা হইতেছে যে জলাভূমি ইজারা দেয়া যাবে না, জলাভূমিতে সকলের উন্মুক্ত শর্তহীন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। তো এই জলাভূমিতে সবার অধিকার নিশ্চিতকরণে প্রথম যে আন্দোলনটি সংগঠিত হয় সেটির নাম ভাসান পানির আন্দোলন। এটি কমরেড বরুণ রায়ের নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে অনেক মানুষ আসলে অংশ নিয়েছেন, অনেক মানুষ। তো আমরা এই আন্দোলন করতে গিয়ে অনেকেই, যদিও পরবর্তীতে তারা বিভিন্ন রাজনৈতিক দলের মানে সদস্য হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা হয়েছেন, কিন্তু তারা সেই আন্দোলনে জেল জুলুম খেটেছেন। এবং এটি একটি খুবই রক্তক্ষয়ী আন্দোলন। এবং আমরা লালমোহনের কথা জানি, লালমোহন রায়, যিনি এই আন্দোলনে যা অনেক দিন, দীর্ঘদিন আসলে যাকে হাজতবাস করতে হয়েছে, কমরেড বরুণ রায়কেও হাজতবাস করতে হয়েছে। তো এই ভাসান পানির আন্দোলন, যে ভাসান পানির আন্দোলনটা কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখছি যে ভাসান পানির আন্দোলন কিন্তু আপনার মানে সেই ভাসান পানিতে সবার কিন্তু অধিকার নাই। কেন ছিল না সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এটা একটা হাওর এলাকা, আপনি এই বিলটা ইজারা নিয়েছেন সরকারের কাছ থেকে। এখন ভাসান পানি বলতে বোঝায় বর্ষা মাসে যখন পানিতে সব তলিয়ে যায়, তখন তো এই বিল একাকার হয়ে যায়, তখন আপনার বিলের মাছ তো এখানেও চলে গেছে। এইরকমও দেখা গেছে যে আপনার মাছ নিয়ে, মানে মাছ কেটে যখন ভাসতেছে সেই কড়াই থেকে মাছ নিয়ে আসা হয়েছে, এবং তাদেরকে পিটানো হয়েছে রান্নাঘরে ঢুকে, নারীদেরকে পিটানো হয়েছে যে এই মাছ ধরার তো আমার মাছ, আমার বিলের মাছ, আমি ইজারা নিয়েছি এই বিল। তো এই ভাসান পানিতে এই যে আন্দোলন, এটি কিন্তু এখনো আমরা দেখছি যে মানে এই আন্দোলনের সুফল মানুষ আসলে ভোগ করছে না। আপনারা অনেকেই হয়তোবা ভাসান পানির আন্দোলনের সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকতে পারেন। এই আন্দোলন ৮০-র দশকের একটা লম্বা সময় পর্যন্ত আসলে হয়েছে, এবং এই লম্বা সময়টা কিন্তু আপনার এই যে একটি হাওড় অঞ্চলের প্রতিবেশ রক্ষায় কিন্তু তারা মূলত আসলে কথা বলেছেন। তারা বলেছেন যে ভাসান পানি আন্দোলনের যে ঘোষণাগুলো আসছে, ঘোষণাতে আছে যে তারা জলচর পাখিদের নিরাপদ আবাস চাচ্ছেন ওইখানে, ওই হাওড় বিলের মধ্যে। এবং এই আন্দোলনগুলোর কিন্তু ধারাবাহিকতা আছে। এই ভাসান পানির আন্দোলন তারাই সংগঠিত করছেন, ভানুবিল থেকে শুরু করে, যারা হচ্ছে যে আপনার এই নানকার আন্দোলন, যে নানকার আন্দোলনটা আমরা নানকা লিখছি, নানকার আন্দোলনে যারা জড়িত ছিলেন তারা কিন্তু এই আন্দোলনের মধ্যে তাদের কিন্তু সম্পৃক্ততা আছে। মানে এইগুলা প্রত্যেকটাই ধারাবাহিকভাবে তৈরি হওয়া আন্দোলন। পরবর্তীতে আমরা ৮০-র দশকে ১৯৮৫ সনের একটা আন্দোলনে আসতেছি। আমরা এখন একটু দ্রুত যাব, কারণ স্বাধীন বাংলাদেশের আন্দোলনগুলো অনেক বেশি আন্দোলন। ঘুঘুদহ বিল আন্দোলন, আপনার নাম শুনেছেন, ঘুঘুদহ বিল ১৯৮৫ সনে, এটা পাবনার সাথিয়াতে একটা বিশাল বড় বিল, ঘুঘুদহ বিল। সেই আন্দোলনে হচ্ছে যে আপনার যে ভূমিহীন মানুষেরা সেই বিলের উপরে তাদের অধিকার চেয়েছেন, এবং সেই বিলের যে শ্রেণী সেই প্রাণ প্রকৃতি রক্ষার জন্য আন্দোলন করছেন। কিন্তু সেই আন্দোলনে আসলে গুলি করা হয়, এবং ১৯৮৫ সালের 10ই জুন সেই আন্দোলনে কৃষক এন্তাজ আলী, শহীদ মিয়া, লোকমান হোসেন, লালমোহন, কলিমউদ্দিন তারা শহীদ হন ওই আন্দোলনে, ওই সময়ে ঘুঘুদহ বিল
আমাকে একটু পানি দেওয়া যাবে? ঘুঘুদহ বিল আন্দোলন, আমরা একটু এই ইয়েদের নাম একটু পরে আবার লিখে দিচ্ছি। হ্যাঁ, ঘুঘুদহ বিল আন্দোলনের ধারাবাহিকতায় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভবদহ আন্দোলন। আপনারা ভবদহ নাম শুনেছেন। ভবদহ আন্দোলন স্টিল নাও এটি চলমান আন্দোলন। এটি হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের, আপনারা জানেন যে ভবদহ খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিল, বিশেষত যশোরের অভয়নগরে। এটিকে হচ্ছে যে বেশ কিছু প্রকল্পের মাধ্যমে ওইখানে জলাবদ্ধতা তৈরি করা হয়েছে, এগুলা বড় মেগা প্রকল্পের মাধ্যমে। পরবর্তীতে আবার এটা বিনষ্ট করা হয়েছে, আবার জলাবদ্ধতা তৈরি হয়েছে। ভবদহ যদি এটা 1990 সন থেকে হওয়া আন্দোলন, আপনারা যদি এখনও ভবদহে যান, ভবদহ এখনও পানির নিচে আছে। শীতকালেও ভবদহ পানির নিচে থাকে, কোমর পানি থেকেই মানুষের ঘরের ভিতর থেকে বের হইতে হয়, পানির মধ্যেই আসলে বসবাস। প্রায় 6 থেকে 8 মাস মানুষ পানির নিচে থাকে। আমরা এই ভবদহ আন্দোলনে যে ওই অঞ্চলের মানুষেরা বলছেন যে ভবদহকে নিয়ে যত প্রকল্প গ্রহণ করা হয়েছে এগুলো আসলে ভুল প্রকল্প, সবগুলা ভুল প্রকল্প, এবং ভুল প্রকল্পের ফলে ভবদহে আসলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এবং ভবদহের আন্দোলন একটা গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন, খুবই গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন। কিন্তু এই আন্দোলনে আমরা খুব কম দেখেছি যে নাগরিক সমাজের অংশগ্রহণ। কারণ আমরা যেহেতু বলেছি যে আমরা এখানে এই আন্দোলনের শুধু ক্রনোলজিটাই আসলে এখানে বলছি, আমরা কোনো আন্দোলন বিশ্লেষণে যাচ্ছি না। আমরা পরবর্তীতে যদি হয় প্রত্যেকটা আন্দোলন আলাদাভাবে ধরে ধরে আসলে সেটা করতে পারি। আমি ভবদহ আন্দোলনের পরে চলে যাচ্ছি একদমই উত্তর পূর্ব দিকে, মেনকি ফান্দা আন্দোলন, যেটা এই পান্থকুঞ্জের সাথে আরও অনেক বেশি যায়। মেনকি ফান্দা হচ্ছে নেত্রকোনার দুর্গাপুরের সীমান্তবর্তী একটি এলাকা। মেনকি ফান্দায় একটা প্রাচীন শালবন আছে। বন বিভাগ এশীয় উন্নয়ন ব্যাংকের একটা প্রকল্পের মাধ্যমে, যেই প্রকল্পের নাম দেয়া হয়েছিল সামাজিক বনায়ন, সামাজিক বনায়ন নাম দেয়া হয়েছিল, সেই বনায়ন কর্মসূচির মাধ্যমে তারা ওই মেনকি ফান্দা বনের শাল গাছ কেটে ফেলে। শাল গাছ কেটে তারা প্রথম অ্যাকাশিয়া আর মেনজিয়াম গাছ লাগাইতে চায়। অ্যাকাশিয়া আর মেনজিয়াম গাছ যখন লাগাইতে চায় তখন মেনকি ফান্দা গ্রামের একজন স্কুল শিক্ষক অজিত রিসিল, তিনি আর গ্রামের সবাইকে নিয়ে ওই গাছ জড়ায় ধরেন, পুরা বন। তখন এইটা নিয়ে আসলে বন বিভাগ, মানে বন বিভাগের বিরুদ্ধে গ্রামের মানুষ, এটা নিয়ে একটা বড় আন্দোলন আসলে তৈরি হয়। এবং সেই আন্দোলনে অজিত রিসিলকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে সেটা দীর্ঘদিন আসলে আন্দোলন চলে, এবং তারা লাগিয়ে রাখা যত আপনার অ্যাকাশিয়া, ইউক্যালিপটাস এবং মেনজিয়ামের চারা ছিল সেগুলো উপড়ে ফেলে আপনারা জানেন শাল হচ্ছে কপিস ফরেস্ট, মানে শাল কেটে ফেললেও এখান থেকে আবার কপি হবে, মানে শাল গাছ হলো কপি। তারা আবার দেশীয় গাছের চারা এখানে আসলে লাগিয়ে দেন ওই আন্দোলনে। মেনকি ফান্দা আন্দোলন পৃথিবীর প্রথম আন্দোলন, যেটা 1992 থেকে 93 সন পর্যন্ত হয়েছিল। এটা পৃথিবীর প্রথম আন্দোলন, যে আন্দোলন ইনভেসিভ এলিয়েন স্পিসিসের বিরুদ্ধে হয়েছে, আগ্রাসী প্রজাতির বিরুদ্ধে হওয়া প্রথম আন্দোলন। আগ্রাসী প্রজাতির বিরুদ্ধে যে আন্দোলন হবে এটা তো 90 পরবর্তী সময়ে এখন আমরা বলতেছি, একাডেমিকরা আসলে বলেছেন, কিন্তু মানুষ, এই যে আমরা যাদেরকে বলছি সাধারণ মানুষ যারা পরিবেশ সংগ্রাম করছেন, তারা তো জীবন দিয়ে দেখেছেন এই জিনিসটা, যে এই গাছ তো আসলে আমি চিনি না, এই গাছ আমি আসলে চিনতে পারি না। এইটা নিয়ে অনেক গল্প আছে। আমরা জিজ্ঞেস করেছিলাম কেন আসলে এই গাছ, এর আগে কিন্তু মেনকি ফান্দার অন্য পাহাড়ে অ্যাকাশিয়া, মেনজিয়াম, ইউক্যালিপটাস লাগানো হয়েছিল। ওনারা বলেছেন কেন আসলে তারা আন্দোলন করছেন। ওনারা বলেছেন যখন বন বিভাগের সাথে তাদের তর্ক বিতর্ক হয় তখন তারা বলেছেন এই অ্যাকাশিয়া হয়তোবা কোনো গাছ, এটাতে তাদের কোনো আপত্তি নাই, যে এটি হয়তোবা কোনো গাছ, কিন্তু এই গাছ তো আমরা চিনি না।
এই গাছ তো আমাদের পাখি চিনে না, এই গাছ তো আমাদের কোনো প্রাণী চিনে না, এই গাছে তো পাখি বসে না, পাখি বাসা বানায় না, এই গাছের পাতা বা ফল খাওয়া যায় কিনা আমরা জানি না। মানে যেটা তো আমরা চিনিই না তো এই জিনিসটা, কিন্তু এটি কোনো গাছ, কিন্তু এইটা তাহলে আমার বনে কেন? আমার বনে তো আমি চিনবো আসলে গাছ। তো এই যে একটা খুব সিগনিফিকেন্ট জিনিস যে ইনভেসিভ এলিয়েন স্পিসিস কোন জায়গার জন্য আসলে আগ্রাসী, এইটা বোঝাটা আসলে জরুরি। ও হয়তো বা অন্য এলাকার জন্য খুব গুরুত্বপূর্ণ গাছ, কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। আবার শাল গাছ কিন্তু অন্য এলাকায় গেলে আগ্রাসী হয়ে যেতে পারে, এইটা বোঝাটা জরুরি। তো মেনকি ফান্দা আন্দোলন এইরকম আমাদের জানা বোঝা একটা আন্দোলন, যেটা হচ্ছে যে আপনার আমাদেরকে এই আগ্রাসী প্রজাতির বিরুদ্ধে, এখন কেউ যদি বলে আগ্রাসী প্রজাতির বিরুদ্ধে কেন আসলে কথা বলছেন, আরে আগ্রাসী প্রজাতির বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের গ্রামের মানুষেরা আমাদেরকে বলছে, তারা আন্দোলন করছে, জেল জুলুম খাটছে, তারা বলছে। এই আগ্রাসী প্রজাতির বিরুদ্ধে আমরা কথা বলতেছি এই কারণে নয় যে কোনো বিশ্ববিদ্যালয় বা কেউ এটা গবেষণা করে শুধুমাত্র বের করেছে যে এইগুলা খারাপ। এটা নিয়ে আমাদের মানুষের আন্দোলন আছে। তো এই মেনকি ফান্দা আন্দোলন এইরকম একটা গুরুত্বপূর্ণ আন্দোলন। আমরা যেটি দেখতে পাই যে মেনকি ফান্দা আন্দোলনের ধারাবাহিকতায় আপনারা জানেন যে বাংলাদেশে 1996 এগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ মাইল ফলক। 1996 খুবই গুরুত্বপূর্ণ মাইল ফলক বাংলাদেশের প্রাণ প্রকৃতি হত্যার ইতিহাসে ইকোসাইডের ক্ষেত্রে। এর আগের প্রত্যেকটাতে ইকোসাইড হচ্ছে বলেই তো মানুষ প্রতিবাদ করছে, পরিবেশ গণহত্যা আসলে হচ্ছে। তো এই 1996 সনে প্রথম বন বিভাগ মনে করলো যে প্রাকৃতিক বনের মধ্যে তারা ইকো পার্ক বানাবে। ইকো পার্ক, বাংলাদেশের প্রথম ইকো পার্ক প্রকল্প হচ্ছে মৌলভীবাজার জেলার, আপনারা অনেকেই ওইখানে গিয়েছেন, মৌলভীবাজার জেলার বড়লেখা এবং কুলাউড়া উপজেলাতে দুইটা ঝর্ণা আছে। তার মধ্যে যেটা হইতেছে আপনার বড়লেখাতে, ওইটার নাম মাধবকুণ্ড ঝর্ণা। এটা বাংলাদেশের সবচেয়ে উঁচুতে থেকে পানি পড়ার ঝর্ণা, যদিও এর চাইতে উঁচুতে থেকে পানি পড়ার ঝর্ণা আসলে আছে, কিন্তু এই স্ট্রিমটা যেহেতু সবসময় থাকে এই কারণে বলা হয়। তো মাধবকুণ্ড আসলে একটা বন এলাকা, এবং মাধবকুণ্ড পাথরিয়া পাহাড়ের অংশ এবং মুরইছড়াও পাথরিয়া পাহাড়ের অংশ। তারা মাধবকুণ্ড ইকো পার্ক উন্নয়ন প্রকল্প আর মুরইছড়া ইকো পার্ক উন্নয়ন প্রকল্প নাম দিলেন। নাম দিয়ে তারা যেটা প্রথমেই করলেন, তারা প্রথমেই ওইখানে গিয়ে, আপনারা যারা গিয়েছেন মাধবকুণ্ডে তারা দেখেছেন, তা ওই সময় ছিলেন ওই সময় যিনি পরিবেশ মন্ত্রী, উনি প্রথমেই গিয়ে ওইখানে একটা সিমেন্টের, মানে ওইখানে পুরা বনটা প্রথমেই হইতেছে কেটে ফেললেন, কেটে ওইখানে একটা ফলক বসাইলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। সেই ভিত্তিপ্রস্তরটা ছিল এরকম একটা কাটা গাছ, এটা এখনো আছে। একটি কাটা গাছের মানে আপনার একটা স্থাপত্য তৈরি করে একটা ফলক তৈরি করা হয়েছে, ওইখানে লেখা আছে যে এটি হলো মাধবকুণ্ড ইকো পার্ক। এখন এই রকমের একটি কাটা গাছের গুড়ি, যে গুড়িটি আসলে বলে দেয় মানে মাধবকুণ্ড পরবর্তীতে কি হইতে পারে। তারপরে তারা ওইখানে করতে গেছেন হলো ওয়াচ টাওয়ার, তারা ওয়াচ টাওয়ার বানাইছেন। আপনারা যারা মাধবকুণ্ডে গিয়েছেন দেখেছেন, মাধবকুণ্ড যেটা হইতেছে যে আপনার খাসিপুঞ্জি, সেই খাসিপুঞ্জি হলো সবচেয়ে উপরে। আপনি ওয়াচ টাওয়ারে উঠবেন কেন? সবচেয়ে উপরে দেখার জন্য। ওয়াচ টাওয়ার থেকে উপরে আছে হলো একটা খাসিপুঞ্জি, মানে টিলার উপরে গ্রাম। সেই গ্রামে আপনি উঠবেন আর আপনি ওয়াচ টাওয়ার দেখবেন নিচে। ওরা ওয়াচ টাওয়ারটা বানাইছে নিচে। তো একটি নিচে ওয়াচ টাওয়ার কোথায় বানায় সেটাও আসলে আমরা জানতাম না। ওইখানে তারা বানাইছেন প্রচুর সিমেন্টের স্থাপনা। তারা যেটা সবচেয়ে ভয়ঙ্কর কাজ করেছেন সেটা হচ্ছে তারা মাধবকুণ্ড যে রাস্তা, বনের রাস্তা, এই রাস্তা দিয়া 3টা মানুষের গ্রামে যাইতে হয়। 3টা গ্রাম আছে এটার ভিতরে পড়েছে, যারা গিয়েছেন তারা সবাই দেখেছেন, ওইটা খাসি আদিবাসীদের গ্রাম। তারা প্রথমে একটা গেট বানাইছেন, গেটে আসলে একটা টিকিট সিস্টেম করে দিচ্ছেন, যেটা ঢুকতে হলে আপনাকে টিকিট দিতে হবে। শুধু বলছেন গ্রামের মানুষদের দিতে হবে না, কিন্তু গ্রামের আত্মীয় স্বজনকে দিতে হবে। এখন আপনি গেলেন ওইখানে গ্রামের মধ্যে মানুষের, আপনার তো সময় আছে ওইখানের করার। আরেকটা জিনিস যেটা হয়েছে, এই বিপুল পরিমাণে ট্যুরিস্ট ওইখানে গিয়ে ঢুকলো যে, এখন মাধবকুণ্ডে যারা গিয়েছেন দেখেছেন যে এটা একটা মাধবকুণ্ড ঝর্ণা, তারপরে খাসিদের গ্রাম, তাদের একমাত্র পানি হইতেছে এই ঝর্ণাটা। এই ঝর্ণাতে তাদের মেয়েরা গোসল করে। আর আমরা যারা শহর থেকে গেলাম, আমাদের একমাত্র কাজ হইতেছে মেয়েদের গোসলের ছবি তোলা। এবং ইচ অ্যান্ড এভরি
মানে সাধারণ মানুষও হয়তোবা তুলেছে, কিন্তু যারা ফটোগ্রাফার তারা আরও বেশি বেশি তুলছে। কারণ এটা আসলে একটি লোভনীয় প্রকল্প যে আপনি একটি আদিবাসী মেয়ের গোসলের ছবি পাইছেন। এখন পরবর্তীতে খাসিরা যেটা করলো, তারা একটা লম্বা বেড়া লাগাই দিল ওইখানে। তারপরেও একটা ছবি আছে, ওইটা আরও গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে যারা গেছেন দেখছেন যে বেড়াতে প্রচুর মানুষ দাঁড়িয়ে থাকে বেড়ার মধ্যে, বেড়া দিয়ে দেখতে চায় ভিতরে আসলে কি হইতেছে। যাই হোক, এইরকম কাণ্ডের ধারাবাহিকতায় মাধবকুণ্ড মুরইছড়া ইকো পার্ক বিরোধী আন্দোলন শুরু হইল, এবং সেই আন্দোলনের ধারাবাহিকতা আছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় মুরইছড়া অংশে কোনো ইকো পার্ক হয় নাই, বাট মাধবকুণ্ড অংশে ইকো পার্ক হয়েছে। এবং এই আন্দোলন খুব গুরুত্বপূর্ণ আন্দোলন, কারণ ওই সময়ের সরকারের বিরুদ্ধে আসলে এই আন্দোলনটা একটা বড় রাজনৈতিক বার্তা দিয়েছিল যে প্রাণ প্রকৃতি পরিবেশের কী ধরনের ব্যবস্থাপনা আমরা আসলে চাই। এই কারো কাছে খুব বিরক্তিকর লাগতেছে? বই আছে। মাধবকুণ্ড ইকো পার্ক বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় মৌলভীবাজার জুড়িতে ফুলতলা নামে একটা চা বাগান আছে, যেই চা বাগানে ওপেন গুলি করা হয়েছিল। অবিনাশ মুড়া ওইখানে শহীদ হয়েছিলেন। এবং এটা আমরা জাহাঙ্গীরনগরে থাকতে আমরা হয়তো একটা ইনস্টলেশন করেছিলাম ওই সময়। হ্যাঁ, মাধবকুণ্ড। এটা কিন্তু প্রত্যেকটাই আন্দোলনের ধারাবাহিকতা। পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এখন নাই মাধবকুণ্ডে যে ঝর্ণা, সেই ঝর্ণার লাইফ নামে একটা পানির কোম্পানির কাছে ইজারা দিয়ে দেয়া হয়। লাইফ হচ্ছে বাংলাদেশের প্রথম পানির কোম্পানি যারা ঝর্ণার পানি বোতলজাত করে বিক্রি করেছিল, মানে সাহস দেখাইছিল। কিন্তু সেই কোম্পানির পুরা বিল্ডিং এবং কারখানা আসলে আদিবাসীরা এই আন্দোলনের মাধ্যমে ভেঙে দেয়। কিন্তু ঝামেলা হয়েছে যে এই যে ক্রনোলজিক্যাল যে আসলে ইতিহাস, মানে পরিবেশ সংগ্রামের ইতিহাস, এই ইতিহাস কিন্তু এত বেশি ডিটেইল আসলে আমরা দেখি না, এত মানে বিস্তারিত অন্য কিছু দেখি না। আমরা যেহেতু এখানে কোনো বিশ্লেষণে যাইতেছি না, সেটা আমাদের পক্ষে এখন আসলে সম্ভব নয়। পরবর্তীতে আমরা আসছি হইতেছে যে 96-এর পরে 97, সেই জুন, বারবার জুন ফিরে আসে, শুধু জুলাই নয়, বারবার জুন ফিরে আসে। আপনি দেখবেন যে অধিকাংশ ঘটনা জুনে হইতেছে। এইখানে আমার একটা বড় লেখা আছে, অমীমাংসিত জুন, মানে জুনে হয়েছে সব। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে জুন কেন আসলে বললাম, 97 কেন বললাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মৌলভীবাজারের লাওয়াছড়া বনে, যেটা মাগুরছড়া অংশ, মাগুরছড়া যে গ্যাস ফিল্ড, এই গ্যাস ফিল্ড প্রথম আসলে দিয়ে দেয়া হয়েছিল একটা মার্কিন কোম্পানি অক্সিডেন্টালকে। এই অক্সিডেন্টাল হইতেছে যে আপনার 14ই জুন তারিখে ওইখানে আগুন লাগিয়ে দেয়, এবং এটা প্রমাণিত হয়েছে যে অক্সিডেন্টাল এটা আগুন লাগিয়েছে। যে তদন্ত প্রতিবেদন আসলে করেছে সেইখানে প্রমাণিত হয়েছে সেটা কোটি 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 টাকার আসলে আমাদের ক্ষতি হয়েছে। এবং ওইখানে ইকোসাইড হয়েছে। আপনি অন্য ইকোসাইড যদি নাও বলতে চান, ওইটা তো বলতেই হবে, কারণ পুরা বন, সমস্ত কিছু, মানুষের জমিন, বসতি, সব কিছুই আসলে ওইখানে পুড়ে গেছিলো। এবং আপনারা দেখেছেন যে প্রায় 15 days মোর আসলে আগুন, এবং আগুনটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকেও দেখা গিয়েছে এই রকমের বড় ধরনের আগুন। সেটা অনেক জায়গা থেকে দেখা গেছে, রেল লাইন নাই, রাস্তাঘাট নাই, সব কিছু পুড়ে গেছিলো। তো অক্সিডেন্টালের পরে লাওয়াছড়ার এই বনে এক্সকাভেশনের জন্য আবারও ওই অংশটা হইতেছে যে আপনার পরবর্তীতে হচ্ছে যে আপনার ধারাবাহিকতা, অক্সিডেন্টালের ধারাবাহিকতায় শেলকে দিয়ে দেওয়া হয়, এটা আরেকটা মার্কিন কোম্পানি। এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে এটা ইউনিকল নামে একটা কোম্পানিকে দেওয়া হয়, এটা একটা মার্কিন কোম্পানি।
ওরা এসে যেটা করে সেটা হচ্ছে ওই বনে আবার একটা জরিপ চালানো শুরু করে। ইউনিকলের পরে ওই বন লাউয়াছড়া বনে আবারও গ্যাস জরিপের জন্য এটা আরেকটা মার্কিন কোম্পানিকে দেওয়া হয়, এটা না হচ্ছে শেভরন। শেভরন যেটা করে সেটা হচ্ছে পুরা বনের ভিতরে নাইট্রোজেন পাওয়ার জেল বম পুঁতে দেয়। নাইট্রোজেন পাওয়ার জেল বম পুঁতে দেয়, এটা জাস্ট গ্যাস জরিপের জন্য। যখন এটা পুঁতে দেয় তখন আমাদের কাছে ছবি আছে প্রচুর। আশেপাশে যে চা বাগানেরও মানে প্রায় 20 কিলোমিটার দূরেও আসলে চা বাগান ছিল, ওইখানে যে মাটির ঘর ওইগুলা ফেটে গিয়েছে। আর যেইখানে বমগুলা পুঁতেছে এটা মানুষের গ্রামও আছে, কিন্তু গ্রামের ভিতরেও পোতা হয়েছে, পানের জুমের মধ্যে পোতা হয়েছে। কিন্তু যে ক্ষতিটা হয়েছে সেটা ভয়ঙ্কর রকমের। সেটা হচ্ছে আপনারা জানেন যে প্রত্যেকটা বন, আমরা ধরে নিই যে এটা একটা বন, একটি বনকে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করি, মানে উপর থেকে আর নিচে। বনের যে উপরের অংশটা এটাকে আমরা বলি ফরেস্ট ক্যানোপি, মানে চাঁদোয়া। এইটা খুবই একটা মানে কি বলবো যে হতদরিদ্র জায়গা, যে এইখানে আসলে কোনো ফরেস্ট ক্যানোপি নাই, মানে উপরে যে ছাতা থাকে। তারপরে বনের একটা মাঝারি অংশ থাকে, একদম নিচে থাকে হলো ফরেস্ট লেয়ার, যে বনতল। বনতল খুব গুরুত্বপূর্ণ, সব পাখি সব অংশে থাকে না, এক এক পাখি বনের এক এক স্তরে থাকে। যখন গ্যাস খনন করা হইল তখন পুরা বনের বনতল নষ্ট করে দেয়া হইল গ্যাস জরিপের জন্য। সবচেয়ে প্রথম আমরা যেটা হারাইলাম সেটা হচ্ছে গ্রিন ফ্রগ, সবুজ ব্যাঙ। এটি আর নাই। এবং আপনারা জানেন যে সারা পৃথিবীতে সবুজ ব্যাঙ কত বিরল, মানে চিন্তাই করা যায় না। আমরা হারাইলাম চামড়া ঝোলা ব্যাঙ, ওইটা নাই। আমরা বেশ কিছু তেতসলাং বলে এক ধরনের মাশরুম, ওয়াইল্ড মাশরুম, মানে খাওয়া যায়, এটা আমরা হারাইলাম। আর প্রচুর ভেষজ গাছ আমরা আসলে হারিয়ে ফেললাম, যেগুলো সাধারণত বনতলের মানে উদ্ভিদ। এবং লাউয়াছড়া বনে আরেকটা জিনিস ছিল, আমরা বলি যে উডি ক্লাইম্বার, এক ধরনের লায়ানা কাস্টর লতা, ওইটাও আসলে আমরা হারিয়ে ফেলেছি, মানে এগুলো কোনো কিছুই নাই। তো ওই যে লাউয়াছড়া বন রক্ষার আন্দোলন, ওই আন্দোলন 97 সন থেকে আসলে শুরু হয়। এবং এটা অবশ্য প্রথম কোনো আন্দোলন যে আন্দোলনে মানে নাগরিক সমাজ, নাগরিক পরিবেশ সংগঠনরা আসলে যুক্ত হয়, এবং যেখানে আসলে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও যুক্ত হন। অনেকেই এই লাউয়াছড়া মাগুরছড়া মানে এই আন্দোলনে আসলে যুক্ত হয়ে পড়েন। পরবর্তীতে হচ্ছে যে আপনার আমরা যে আন্দোলনের কথাটি আসলে বলতেছি একটু দ্রুতই বলতে হবে, সেটা হচ্ছে চিংড়ি ঘের বিরোধী আন্দোলন। এইখানে তো আমরা সবাই চিংড়ি খাই, কিন্তু চিংড়ি ঘেরের বিরুদ্ধে মানুষ যে আন্দোলন করেছে এবং শহীদ হয়েছে সেটাও তো আমাদের জানা জরুরি। যে যখন কৃষি জমিতে লবণ পানি ঢুকিয়ে চিংড়ি ঘের বানানো হইতেছে, এই যে পরিবেশ সহিংসতা, এর বিরুদ্ধে খুলনায়, সাতক্ষীরায়, বাগেরহাটে গ্রামের মানুষ আন্দোলন করেছেন, এত বড় পরিবেশ সংগ্রাম। এবং আপনার এই আন্দোলন যেটা চিংড়ি ঘেরের বিরুদ্ধে এখনও কিছু কিছু আন্দোলন প্রবণতা আছে, কিন্তু 98 থেকে 2000 পর্যন্ত এই আন্দোলন হয়। এবং সাতক্ষীরাতে জায়েদা শহীদ হন, এবং আপনারা জানেন জায়েদার শহীদ হওয়াটি খুবই পলিটিক্যাল, কারণ তখন পলিটিক্যাল পার্টিরা জায়েদার বাড়িতে গিয়েছিল, যারা তখন রাজনৈতিক ক্ষমতায় ছিলেন, বিরোধী দল যারা ছিলেন, এবং এটা খুবই পলিটিক্যালি নেওয়া হয়েছিল জায়েদার শহীদ হওয়ার ঘটনাটিকে। এবং ঠিক একই সময়ে খুলনার পাইকগাছাতে করুণাময়ী সর্দারও আসলে শহীদ হয়েছিলেন এই চিংড়ি ঘের বিরোধী আন্দোলনে। এবং আরেকজন গোবিন্দ দত্ত, উনিও শহীদ হয়েছিলেন, সেটা যশোরের। ওনাদের বিষয়টা ছিল ওনারা ডহুরির বিল নামে যশোরের একটা বিল বাঁচাইতে চান, এই যে লবণ পানি থেকে। তো এই আন্দোলনের ধারাবাহিকতা অনেক আছে, আমরা হয়তো অনেককে পাবো, অনেককে আসলে দেখতে পারবো সেইখানে। পরবর্তীতে আপনার চিংড়ি নিয়ে কি আপনারা কিছু বলতে চান? আমরা একটু দ্রুত যাইতেছি, কিন্তু চিংড়ি ঘেরেটা এখানে লিখে ফেলতে হবে। চিংড়ি নিয়ে কেউ কিছু বলতে চান? আমরা কি জায়েদা বা করুণাময়ী সর্দার এদের কথা তো আসলে জানি না, তাই না? কিন্তু ওরা কিন্তু আমাদের এই পরিবেশ আন্দোলনের হচ্ছে যে যোদ্ধা। আমরা কি জানি যে আমাদের সুন্দরবন ছাড়াও আরেকটা সুন্দরবন ছিল,
সুন্দরবন ছাড়াও কক্সবাজারে আরেকটা সুন্দরবন ছিল, যেটাকে আমরা বলি প্যারাবন। যে বনটা পুরাটাই হচ্ছে আপনার বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রকল্পের কারণে, চিংড়ি ঘেরের কারণে কিন্তু এই বনটা এখন আর নাই। মানে আমাদের কক্সবাজারের যে সুন্দরবন প্যারাবন, ওই বনটা এখন আর নাই, ওইটা এখন চিংড়ি ঘের। তো এই যে প্রবণতা, মানে পরিবেশ গণহত্যা, এবং পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে ট্যাংরা টিলা রক্ষা আন্দোলন। ট্যাংরা টিলা রক্ষা আন্দোলনে কোনো না কোনোভাবে এইখানের অনেকেই, এরা ছোট ছিল কিন্তু তারা এটাতে সমর্থন ছিল, এরা ছিল অনেকেই ছিল এখানে, অনেকেই ট্যাংরা টিলা আন্দোলনে আসলে জড়িত হয়েছিলেন। এটা 2005 সনের 7ই জানুয়ারি ট্যাংরা টিলা বিস্ফোরণ হয়, এবং আপনারা জানেন যে একটি কোম্পানি, নাইকো কোম্পানির বিরুদ্ধে আসলে এই আন্দোলন হয়। এবং এটা এত ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল যে এটা প্রায় 300 ফুট উপরে উঠে গিয়েছিল আগুন, এবং প্রায় হচ্ছে যে আপনার যে পরিমাণে গ্যাস আসলে পুড়ে গিয়েছে, সেই গ্যাস বলা হইতেছে যে 52 বিসিক গ্যাসের রিজার্ভ, মানে একটা বড় অংশ আসলে পুড়ে গেছে। এবং এই ট্যাংরা টিলা রক্ষা করার যে আন্দোলন, এই ট্যাংরা টিলা রক্ষা করার আন্দোলনে আমরা প্রথম দেখতে পাই যে শহরের মানুষেরা ব্যাপকভাবে আসলে এই আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের গান নিয়ে, কবিতা নিয়ে, মানে আবৃত্তি নিয়ে। এবং এটা একটা, মানে এই যে নাগরিক যুক্ততা, মানুষের সাথে যে যুক্ততা, এটা ট্যাংরা টিলা ছাতকের যে ট্যাংরা টিলার রক্ষার আন্দোলনে দেখতে পাই। পরবর্তীতে যে সুন্দরবনে, আপনারা জানেন যে 2006-7 সুন্দরবনের শেল কোম্পানিকে সুন্দরবনের খনন করতে আসলে অনুমোদন দেওয়া হয়েছিল, এবং সেটার বিরুদ্ধে একটি আন্দোলন হয়েছিল ওই সময়। সেই আন্দোলনেও আমরা দেখতে পাই যে নাগরিক সমাজের একটা বড় ধরনের মানে যুক্ততা। এখন আমরা যেটা আসতেছি সেটা হচ্ছে যে আপনার মধুপুর ইকো পার্ক বিরোধী আন্দোলন। আপনি কিন্তু মাধবকুণ্ডটা দেখলেন, আর আমরা কিন্তু মধুপুরটা এখানে ইচ্ছা করে আগেরটা লিখিনি, আগেরটা ছিল জাতীয় উদ্যানের বিরুদ্ধে, কিন্তু মধুপুর ইকো পার্ক বিরোধী আন্দোলন আপনারা জানেন যে 2003 সনে প্রথম মধুপুর বনের 3,000 একর এলাকাকে 61,000 ফিট রানিং ওয়াল তুলে দিয়ে, 61,000 ফিট এইরকম বড় ওয়াল তুলে দিয়ে, এইরকম বেড়া করে, এই যে কোনো কিছু করতে গেলে তো বেড়া দিতে হবে, এইরকম বেড়া দিয়ে তারা বনের ভিতরে বন বাঁচানোর জন্য একটা প্রকল্প, এটার নাম দিলেন হচ্ছে যে ইকো ট্যুরিজম প্রকল্প, যার বিরুদ্ধে সেই যে 62 থেকে আন্দোলন, এই ধারাবাহিকতায় ওই আন্দোলন আবার শুরু হইল। এই আন্দোলনের মিছিলে পুলিশ এবং বন বিভাগ গুলি করেছে, কারণ আমরা বন বিভাগের যে গুলির রেকর্ড খাতা সেটা কপি করেছি, সেইখানে আছে তারা ওইখান থেকে গুলি নিয়েছেন, এবং সেই গুলি খরচ হয়েছে, সেই প্রত্যেকটা প্রমাণ, ইচ অ্যান্ড এভরি প্রমাণ আসলে আছে, এটা পোস্টমর্টেম রিপোর্ট আছে, সকল কিছুতেই প্রমাণিত হয় এখানে গুলি করেছে। তো সেই ইকো পার্ক বিরোধী আন্দোলনে শহীদ হলেন পীরেন স্নাল, এবং পীরেন স্নালের গান আপনারা শুনেছেন। এবং ওই আন্দোলনে উৎপল নকরেক, যার পুরা মেরুদণ্ড ঝাঁঝরা করে দেয়া হয়, এবং সে এখনও স্টিল নাও হুইল চেয়ারে থাকে। তার পরবর্তীতে বন বিভাগ যেটা করে সেটা আরও ভয়ঙ্কর, সেটা হচ্ছে যে আপনার ওই মধুপুরে হইতেছে যে আপনার গরিব নারীরা শুকনা পাতা কুড়াইতে যায়, যখন শুকনা পাতা কুড়াইতে যায় তখন বন বিভাগ ওপেন ফায়ার করেছে। ওইখানে সিসিলিয়া স্নাল নামে একজন নারী, যার সারা শরীরে স্প্লিন্টার ঢুকে যায়। জুলাই আন্দোলনে যেরকম অনেকের শরীরে স্প্লিন্টার বা গুলি আছে এরকম, তো স্প্লিন্টার ঢুকে গেলে যেটা হয়, গরমের দিনে এই স্প্লিন্টারগুলো খুলে খুলে আসতে চায়, মানে আপনার উঁচু হয়ে ওঠে, লাল লাল হয়ে ওঠে। এটা হয়তো আরও অনেক, মানে ওইখানে, মানে মধুপুরে হচ্ছে যে আপনার গীদিতা রেমাকে হত্যা করা হয়েছে, নিন্তনাথ হাদিমাকে হত্যা করা হয়েছে, অধীর দফুকে হত্যা করা হয়েছে, চলেস রিসিলকে হত্যা করা হয়েছে। এটা একটা ধারাবাহিকতা, কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ওই অঞ্চলের যে বন, সেই বনকে বাঁচানোর জন্য। মধুপুর ইকো পার্ক বিরোধী আন্দোলনে এইখানে মানে এইখানকার অনেকেই আসলে জড়িত ছিলেন বা জড়িত আছেন, কারণ মধুপুর ইকো পার্ক বিরোধী আন্দোলন কিন্তু শেষ হয়ে যায়নি। এখন যেটা বন বিভাগ করতে চায় সেটা হচ্ছে যে আপনার ওইখানে একটা বন বিভাগ হইতেছে যে ওইখানে একটা কৃত্রিম লেক খনন করতে চায়। কেন তারা কৃত্রিম লেক খনন করতে চায়? কারণ শহর থেকে যে পর্যটকরা যাবে তারা নাকি হচ্ছে সুইমিং করতে পারে না,
তারা হচ্ছে যে একটু লেকে ঘুরতে পারে না, এর জন্য একটা কৃত্রিম লেক বানাইতে চায় এখন বনের ভিতরে মানে কেটে, এবং ওইটা মানুষের কৃষি জমি। তো এই ধারাবাহিকতায় আমরা যেটা দেখতে পাই 2004 আমরা বলেছি, এখন 2006। 2006 বলে কি মনে হয়? 2006, 2006 26শে আগস্ট ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনি বিরোধী আন্দোলন। এবং আপনারা জানেন যে ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনি বিরোধী আন্দোলন, যে আন্দোলন মূলত আসলে আমাদের যে তেল, গ্যাস, কয়লা, বিদ্যুৎ বন্দর যে জাতীয় কমিটি, সেই কমিটি মূলত নেতৃত্ব দিয়েছে। যদিও প্রথম ফুলবাড়িতে যখন কয়লা খনি হবে তার বিরুদ্ধে জাতীয় আদিবাসী পরিষদ হচ্ছে যে মূলত এটা বিরোধিতা করেছে, কারণ তারা প্রথম 67টি আদিবাসী গ্রাম এই কয়লা খনির ভিতরে পড়েছে, এই তালিকাটি প্রথম তারা করেছিল। পরবর্তীতে এটি একটি নাগরিক বাংলাদেশের আন্দোলন, খুব গুরুত্বপূর্ণ আন্দোলন, যেখানে বাঙালি, আদিবাসী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা একত্রিত হয়েছেন। এবং তরিকুল আমিন এবং সালেকিন তিনজনই আসলে শহীদ হয়েছেন ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনি বিরোধী আন্দোলনে। পরবর্তীতে আমরা যেটা আসলে দেখতে পাই, আমরা এই জিনিসগুলা আমরা সবগুলোই লিখব। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাহার নামে একটা চা বাগান আছে। সেই নাহার চা বাগান হইতেছে যে আপনার ওইখানকার প্রায় 4500 গাছ কেটে ফেলে। 4500 গাছ যাদের কেটে ফেলে, ওইখানে পান গাছ ছিল, ওইখানে খাসিপুঞ্জি ছিল আদিবাসীদের, এবং চা বাগানের সাথে একটা দ্বন্দ্ব তৈরি করে দেয়। চা বাগানের আদিবাসীদের সাথে মানে ওইখানকার স্থানীয় খাসি আদিবাসীদের একটা দ্বন্দ্ব তৈরি করে দেয়, এবং সেই নাহার পুঞ্জি বাঁচানো নিয়ে আরেকটা বড় ধরনের আন্দোলন তৈরি হয়, দীর্ঘ আন্দোলন। এবং হাইকোর্ট রায় দিয়েছিল 4000 গাছ কেটে ফেলতে। আমরা তখন লিখেছিলাম যে হাইকোর্ট কিভাবে গাছের মৃত্যুদণ্ড দিতে পারে, এবং তখন সেই কোর্ট আবার বাতিল করেছিল। অনেক ধরনের বিষয় আশয় নিয়ে এটা একটা দীর্ঘদিনের আন্দোলন, এখনও অমীমাংসিত। সেক্ষেত্রে যে ঘটনাটি আসলে ঘটেছে সেটা হচ্ছে ওই চা বাগান উস্কে দিয়েছিল চা শ্রমিকদেরকে ওই খাসিপুঞ্জির বিরুদ্ধে, এবং মানে জনগণের বিরুদ্ধে জনগণকে উস্কায় দিছিল, মানে দুইটাই তৈরি করে দিছিল। এবং তখন হইতেছে যে আপনার চা বাগান থেকে গুলি করা হয়েছিল, এবং নিতাই তাঁতি নামে একজন চা শ্রমিক ওইখানে মারা গিয়েছিলেন। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এর পরবর্তীতে যে আন্দোলন সেটা হচ্ছে সমসাময়িক কালের আন্দোলন। আপনারা দেখেছেন যে ওসমানী উদ্যানের 11,000 গাছ রক্ষা আন্দোলন, এই আন্দোলনে অনেকেই জড়িত আছে, এই আন্দোলনও করেছে। এই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে এটা শুনতে হয়েছিল যে এত যে আগ্রাসী প্রজাতির বিরুদ্ধে বলছেন, এগুলো তো সব একাশিয়া এবং ম্যানজিয়াম গাছ। তখন আমাদেরকে গাছ গুনতে হয়েছিল, এবং আমাদের মনে আছে আমাদের বিভাগ থেকে আমাদেরকে গাছ গুনতে বলা হয়েছিল। আমরা যেটা দেখলাম যে পেরিফেরিতে লাগানো গাছগুলাই আসলে শুধু আগ্রাসী গাছ, ওইখানে প্রচুর দেশীয় প্রজাতির গাছ লাগানো আছে। এখন এটা তো কোনো কারণ হইতে পারে না যে আপনি হঠাৎ করে একটি উদ্যানের সমস্ত কিছু এভাবে কেটে ফেলতে পারেন না। তো এই ওসমানী উদ্যানের 11,000 গাছ রক্ষা আন্দোলনও একটা ওই অর্থে ঢাকা শহরের একটা প্রথম দিকের খুব গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন, বিশেষত গাছ রক্ষার ক্ষেত্রে। এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে সুন্দরবন যে বাঁচাও আন্দোলন, এটা মোটামুটি একটা বড় ধরনের নাগরিক আন্দোলন, যে আন্দোলনে আমরা আবার দেখতে পাই এর আগের আন্দোলনের ধারাবাহিকতায় মানুষের যুক্ততা বা প্রবণতা যেই রকম, এই আন্দোলনে আবার ভিন্ন রকমের। মানে সুন্দরবন আন্দোলনে আমরা যেটা দেখতে পাই যে সুন্দরবন আন্দোলনে যত না বেশি হচ্ছে যে শহরের মানুষের যুক্ততা বেশি ছিল, তত আসলে কম আমরা দেখতে পেয়েছি সুন্দরবন অঞ্চলের মানুষের আসলে যুক্ততা। আমরা এখানে কোনো বিশ্লেষণে যাচ্ছি না, আমরা যেহেতু বলেছি যে আমরা একটা ওই নিরপেক্ষভাবে একটা ক্রনোলজি শুধুমাত্র বলতেছি। এবং সেই ধারাবাহিকতায় আমরা যেটা আসলে দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে আপনার সুন্দরবন অঞ্চলে এই তাপবিদ্যুৎ প্রকল্পের কারণে, বিশেষত সুন্দরবনের যেটা আপনারা সবাই জানেন যে সুন্দরবনের আমাদের 4টা রেঞ্জ আছে, একটা হচ্ছে সাতক্ষীরা রেঞ্জ, একটি খুলনা রেঞ্জ, একটি হচ্ছে চাঁদপাই রেঞ্জ, একটি শরণখোলা রেঞ্জ। আমরা যেটি শরণখোলা রেঞ্জে দেখতে পাই বারে বারে, যেটা সবচেয়ে সিগনিফিকেন্ট রেঞ্জ সুন্দরবন অঞ্চলে, সেইখানে বারে বারে জাহাজ ডুবি হয়, কয়লা ডুবে যায়, পাথর ডুবে যায়, সিমেন্ট ডুবে যায়, আর তেল তো ডুবেই যায়। তো সুন্দরবনের শ্যালা নদীতে কয়লা ডুবে গিয়েছিল, তেল ডুবে গিয়েছিল, তেল পুরো সয়লাভ হয়ে গিয়েছিল। এখন সুন্দরবনে একটা প্রাণী আছে অটার বা উদবিড়াল বা বিড়ালের মতো প্রাণী, যারা তাদের শরীরে যদি তেল লেগে যায় তারা কিছুক্ষণ পরেই মারা যেতে পারে যদি তেল লেগে যায়। তো এখন
কোনো তো উদবিড়াল আদৌ আছে কিনা আমি জানবেন কিভাবে, কারণ উদবিড়াল তো এমনিতেই মরে যেতে পারে। আর সুন্দরবন তো জোয়ার ভাটার বনভূমি, এটা যতজন মারা যাবে এক ভাটায় তো সবাই চলে যাবে। আবার কোনো জোয়ারে তো লাশ ফিরে আসতে পারে, সেটা কোন দিন আসবে, সেটা কঙ্কালে হয়ে যেতে পারে, ফসিলও হইতে পারে। তো এখন সুন্দরবনে যেটা হয়েছে সেটা হচ্ছে এই তাপবিদ্যুৎ প্রকল্পের কারণে সুন্দরবনের ভিতরে যে মাল সামানা, যে পণ্য পরিবহন করা হয়েছে, এই কারণে সুন্দরবনের প্রচুর বন্যপ্রাণী এবং গাছেদের প্রাণ গিয়েছে। এইটা প্রচুর প্রমাণ আছে, এটা এসেছে গণমাধ্যমে বিভিন্ন সময়। মানে এই প্রবণতা আপনারা আসলে দেখেছেন, মানে এই আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তীতে একটা খুব গুরুত্বপূর্ণ আন্দোলন, আপনারা জানেন যে আমাদের মুক্তিযুদ্ধের সাথে বাংলাদেশে অনেক রাস্তা জড়িত আছে। তার মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে যশোর রোড। আমরা হচ্ছে যে এটা নিয়ে মানে গান জানি, আমরা অ্যালেন গিন্সবার্গের কবিতা জানি যে সেপ্টেম্বর অন যশোর রোড, মৌসুমী ভৌমিক পরবর্তীতে গানও গাইছে, অনেকে আবৃত্তি করেছেন। তো ওই যশোর রোডে যে শতবর্ষী গাছ ছিল, সেই গাছ কেটে ফেলার জন্য সড়ক ও জনপথ বিভাগ নির্দেশ দিয়েছিল। এটি প্রকল্প যার বিরুদ্ধে একটি আন্দোলন হয়েছে এবং আন্দোলনটা 1 বছর করতে হয়েছে যে এই গাছ কাটা যাবে না, কারণ বাংলাদেশে আইন আছে এই শতবর্ষী গাছ কাটা যায় না, স্মারক বৃক্ষ কাটা যায় না। শেষ পর্যন্ত ওদেরকে বলা হইলো আপনারা যারা ওই রোডে গিয়েছেন তারা দেখেছেন, কারণ যদিও অধিকাংশ গাছ রেন্ট্রি গাছ, অনেক কাঁঠাল গাছও আছে, অনেক বট গাছও আছে, বাট প্রতিটি গাছে একটা এক ধরনের গাছ আছে যেটাকে আমরা বলি বার্ড নেস্ট ফার্ন। মানে এইখানে এক ধরনের ফার্ন আছে, অনেকে মানে সাজানোর জন্য ওই ড্রাই মানে ইয়েগুলা ব্যবহার করে, পাতাগুলা ব্যবহার করে, এইটাতে পাখি বাসা বানায় বলেই এটার নাম বার্ড নেস্ট ফার্ন। এটা এক ধরনের ফার্ন, প্রত্যেকটা গাছে সেটা আছে। আমরা বলেছিলাম আপনারা গাছ কাটতে পারবেন কিন্তু বার্ড নেস্ট ফার্ন একটাও কাটা যাবে না, একটাও ওইখান থেকে নামানো যাবে না, কারণ তো পাখির বাসা, এইগুলা হাজার হাজার লাখ লাখ পাখির বাসা। তো এইটা তো কেমন করে আসলে হতে পারে, কারণ এরকম একটা বিষয়। যাই হোক, এই আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তীতে এই যে শতবর্ষী গাছ, স্মারক বৃক্ষ, এগুলো যে বাঁচাইতে হবে, এইটা একটা অন্ততপক্ষে আইন যদিও আছে, কিন্তু রাষ্ট্রীয় তরফে এক ধরনের প্রবণতা তৈরি হয়েছিল। এবং ঠিক তার পাশাপাশি হচ্ছে যে আপনারা জানেন যে ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প একটা আছে, ইন্টার রিভার লিঙ্কিং প্রজেক্ট, এবং উত্তর পূর্ব ভারতের মণিপুরে তগলুক নামে একটা লেক আছে, যে লেকটা থেকে মূলত বাংলাদেশের যে সবচেয়ে দীর্ঘতম যে নদী প্রণালী, বাংলাদেশের দীর্ঘতম নদী প্রণালী কি? দীর্ঘতম নদী প্রণালী হইতেছে কুশিয়ারা সুরমা মেঘনা, এটা বাংলাদেশের দীর্ঘতম নদী প্রণালী। আমি যদি মেঘনার উপরে যাই আমি আসলে সুরমাকে পাবো, আমি সুরমার উপরে গেলে কুশিয়ারাকে পাবো, তার উপরে গেলে আমি বরাককে পাবো। বরাক তুই ভাই নামে অনেকগুলা স্ট্রিম থেকে আসছে, এইগুলা মণিপুরের পাহাড়ে তৈরি হয়েছে। ঠিক তারা ওইখানে টিপাইমুখ নামে একটা জায়গাতে একটা ড্যাম তৈরি করতে চায়। ড্যাম তৈরি করলে আমার যে আসলে ডাউন স্ট্রিমে মানে আপনার এই যে দীর্ঘতম নদী প্রণালী তো পানিই থাকছে না, মানে এটা তো ড্যাম হয়ে যেতেছে। তাহলে এই যে পরিবেশ বিনাশ, প্রকৃতি বিনাশ, জনজীবন, এবং দেখা গেল যে আপনার টিপাইমুখ বাঘ বিরোধী আন্দোলনে এটা একটা খুব সিগনিফিক্যান্ট আন্দোলন, যে আন্দোলনে বাংলাদেশের পরিবেশ রক্ষা কর্মীদের সাথে, জনগণের সাথে উত্তর পূর্ব ভারতের পরিবেশ কর্মীরা, তাদের গণমাধ্যম কর্মীরা বা যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারাও যুক্ত হয়েছেন, এবং যৌথভাবে প্রচুর আসলে সেমিনার বা আলোচনা, যৌথ প্রকাশনা, এগুলাও তৈরি হয়েছে। মানে এর আগে কিন্তু আমরা এই প্রবণতাটা আসলে দেখিনি অন্যান্য আন্দোলনে, যে যৌথভাবেও একটা কোনো কিছু আসলে হইতেছে। সমসাময়িককালে আমাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন আছে, সেটি হচ্ছে মুন্সিগঞ্জের আড়িয়ল বিলে সরকার একটা বিমানবন্দর করতে চেয়েছিল এবং তার বিরুদ্ধে আন্দোলন, যে আন্দোলনটা মূলত আড়িয়ল বিলের যে সেখানকার গ্রামবাসী তারা সংগঠিত করেছেন, আমরা অনেকেই মানে অংশ নিয়েছি, এবং সেটা আমরা বিল বনাম বিমানবন্দর এই রকম একটা বিতর্ককে আসলে ওই সময় ছুড়ে দিতে পেরেছিলাম। এটা একদমই একটা পরিবেশগত স্পিরিট থেকে আসলে তৈরি হওয়া একটা আন্দোলন, যে আড়িয়ল বিল সম্পর্কে যাদের আপনাদের হয়তোবা ধারণা আছে, যে আপনারা হয়তোবা জানেন যে আড়িয়ল বিল বাংলাদেশের একমাত্র অঞ্চল যেটাতে বাংলাদেশের সবচেয়ে বড় মিষ্টি কুমড়া হয়, সবচেয়ে বড় মিষ্টি কুমড়া হয় কোন, হ্যাঁ দেখেছেন না? হ্যাঁ, কত বড় হয় একটু দেখাবেন হাত দিয়ে? বিশাল, মানে এত অনেক 2.5 মণ 3 মণ এইরকম ওজনের, হ্যাঁ সেটা সেই রকম ওজনের মিষ্টি কুমড়া আসলে হয় আড়িয়ল বিলে।
তো এবং ওইখানকার যে মাছ বা গাছ, এবং আড়িয়ল বিলে একটা খুবই অভিন্ন সংস্কৃতি আছে। আড়িয়ল বিলের মানুষেরা বিশ্বাস করেন যে পানির পীর হচ্ছে খোয়াজ খিজির, কিংবা জলের দেবী হচ্ছে গঙ্গা, এবং এই কারণে তারা প্রতি বছর ভাদ্র মাসে বেড়া ভাসান উৎসব করেন, সেটা পানির জন্য। পানি মানে এই উৎসবের মধ্যে তারা এটা বলেন যে এই বছর পানিকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাদের যাতে ক্ষমা করে দেয়া হয়, পরের বছর যাতে পানি ভালো থাকে বা পানিতে যাতে আসলে আমাদের কোনো ক্ষতি না হয়। তো সেই অঞ্চলের মানুষদের একটা বিল মানে ধ্বংস করে যখন বিমানবন্দর করতে চান, সে তার বিরুদ্ধে যে আসলে সংগ্রাম, সেটা খুবই গুরুত্বপূর্ণ আসলে হয়েছিল, এবং এটা খুবই একটা সফল পরিবেশ আন্দোলন বাংলাদেশের, যেটা রাষ্ট্র সিদ্ধান্ত বদলাইতে আসলে বাধ্য হয়। এবং পরবর্তীতে আমরা যেটা দেখি যে চট্টগ্রামের সিআরবি, মানে একটু শহরের আন্দোলনের কথা বলছি, সিআরবির যে গাছগুলো কেটে করোনা মহামারীর সময় ওইখানে একটা হাসপাতাল তৈরি করতে চেয়েছিল, যদিও নাগরিক সমাজ সেই সময় সেটা প্রতিবাদ জানিয়েছিল, এবং সেই নাগরিক সমাজের সাথে অনেকেই জড়িত ছিলেন, এবং সেই আন্দোলনটা একটা সফল আন্দোলন, কারণ ওইটা হচ্ছে যে আপনার বাতিল হয়েছে। এবং আরেকটি বিষয় যে হয়েছে, সেই সিআরবি আন্দোলনের ধারাবাহিকতায় চট্টগ্রামে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে র্যাম্প নামানোর কথা ছিল, গাছ কেটে সেই সিদ্ধান্ত আসলে বাতিল হয়েছে সেই নাগরিক আন্দোলনের ফলে। এবং আমরা যেটা দেখতে পাই যে এই ধারাবাহিকতায় বাংলাদেশে অনেক ধরনের নদী আন্দোলন হয়েছে, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, কিংবা ব্রহ্মপুত্র বাঁচাও আন্দোলন, বড়াল বাঁচাও আন্দোলন, কিংবা মগরা নদী, নেত্রকোনার মগরা নদী বাঁচাও আন্দোলন, কিংবা কংস শিমসাং সোমেশ্বরী নদী বাঁচাও আন্দোলন, এরকম জাদুকাটা নদী বাঁচাও আন্দোলন, বিভিন্ন জায়গায় কিন্তু নদী বাঁচাও আন্দোলন আছে। এবং সেই ধারাবাহিকতায় আমরা ঢাকাতে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ধানমন্ডি ৭ মসজিদ সড়কের গাছ রক্ষা আন্দোলন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আন্দোলন, কারণ হচ্ছে যে আপনার এটা এমন বিষয়ের মানে এমন বিষয়কে সুরক্ষা করতে চাওয়া হইতেছে যার স্পেস আসলে খুবই কম, যার সংখ্যাও আসলে খুবই কম, মানে সেই গাছেদের সংখ্যা বা জায়গাও আসলে খুবই কম। এটা তো সুন্দরবন নয় বা আড়িয়াল বিল, এরকম বিশাল কাপ্তা, এরকম ভানুবিল, এরকম কোনো জায়গা আসলে নয়, এরকম এত ছোট্ট একটা জায়গা। এবং সেইখানে আসলে বোঝা গিয়েছিল ধানমন্ডি ৭ মসজিদ গাছ রক্ষা আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যে এই আন্দোলনটা মূলত তরুণ, যুব শিক্ষার্থী এবং সংস্কৃতি কর্মী, তাদের ভিতর দিয়ে শুরু হওয়া, যেখানে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক পরিবেশ কর্মীরা পরবর্তীতে আসলে যুক্ত হয়েছেন। এবং এটা খুবই সিগনিফিক্যান্ট এই কারণে, কারণ এর আগের পরিবেশ আন্দোলনগুলোতে আসলে এই প্রবণতাটা দেখা যায় না যে এটা একটা তরুণ সমাজ বা এরা আসলে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আমরা এটা দেখতে পাই। এবং সেই ধারাবাহিকতায় দেখা যায় যে আপনার একই সাথে সোহরাওয়ার্দী উদ্যান রক্ষা আন্দোলন কিংবা আনোয়ারা পার্ক রক্ষা আন্দোলন, সেটাও এই তরুণ নেতৃত্বের মাধ্যমেই হচ্ছে, এবং প্রতিনিয়ত নতুন নতুন চেহারা আসলে যুক্ত হয়েছে। এবং এই তরুণরা এই আন্দোলনগুলো মানে ধানমন্ডি ৭ মসজিদ গাছ রক্ষা আন্দোলন থেকে শুরু করে মানে এই সোহরাওয়ার্দী উদ্যান, আনোয়ারা পার্ক রক্ষা আন্দোলন হয়ে মানে আজকে যখন পান্থকুঞ্জ পার্ক রক্ষা আন্দোলনে এই তরুণরা আসলে এটা নেতৃত্ব দিচ্ছে, এই আন্দোলনগুলার ক্ষেত্রে আর বিগত সময়ে আন্দোলনগুলার ক্ষেত্রে একটা বড় রকমের মৌলিক পার্থক্য আছে। একটা বড় রকমের মৌলিক পার্থক্য হচ্ছে এর আগের আন্দোলনগুলাতে আসলে আপনার অনেক রকমের মাধ্যম ব্যবহৃত হয়নি, মাধ্যম, কিন্তু এখনকার আন্দোলনগুলোতে আসলে এই তরুণরা অনেক রকমের মাধ্যম ব্যবহার করতে পারছেন। সেই মাধ্যম শুধুমাত্র স্লোগান বা মিটিং মিছিল নয়, এই রকমের আলোচনা তারা করছেন বা চিত্র প্রদর্শনী করছেন, আলোকচিত্র করছেন, তারা সোশ্যাল মিডিয়া, তারা অনলাইন, ভার্চুয়াল অনেক কিছু ব্যবহার করছেন, যেটা হয়তো বা আগের আন্দোলনগুলোতে সেই রকম সম্ভবই ছিল না। তো এটা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা হাতিখেদা আন্দোলন থেকে আজকে পান্থকুঞ্জ পার্ক রক্ষার আন্দোলনের এই যে ২২৫ বছরের মানুষের পরিবেশ সংগ্রামের শুধুমাত্র আমরা ঘটনাগুলো শুনলাম, কালপঞ্জি, হয়তোবা এগুলা প্রত্যেকটি আন্দোলন আলাদাভাবে আলোচনার দাবি রাখে, এবং এই আন্দোলনগুলো এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি আন্দোলন আমাদেরকে অনেক বার্তা দেয়, অনেক শিক্ষা দেয়, কিন্তু আমরা বলছি যে এরা আমাদেরকে কি সাক্ষ্য দেয়,
আসলে এই আন্দোলনের সীমানা কতটুকু। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে ২২৫ বছর ধরে এই পরিবেশ আন্দোলনের সীমানা আসলে কোনোভাবেই নির্ধারণ করা সম্ভব নয়। কারণ এর সীমানা আসলে বিস্তৃত হয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। মানে একজন থেকে আরেকজনে মানুষ মানে এক ইয়ে থেকে আসলে আরেক ইয়েতে গিয়েছে। এবং এই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে অনেক তথ্য জানতে পারছি, আমরা অনেক সচেতন হতে পারছি, আমরা অনেক বিতর্ক করতে পারছি। হ্যাঁ, আমাদের অনেক কিছু জানা বুঝার ক্ষেত্রটা আসলে প্রতিষ্ঠিত হচ্ছে। আরেকটা হচ্ছে কি সাক্ষ্য দেয়? সাক্ষ্য দেয় এই প্রতিটি আন্দোলনের ক্ষেত্রে হচ্ছে আপনার যদি আন্দোলনগুলো বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় প্রতিটি আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য, ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানামুখী প্রবণতা আন্দোলনের সময়ই আসলে ছিল। এর পরবর্তীতে যেটা হয়েছে, আন্দোলন পরবর্তী সময়ে এইসব আন্দোলন ডকুমেন্টেশনে আসলে আরেক ধরনের প্রবণতা তৈরি হয়েছে। সেইখানে সাধারণ মানুষ যারা এই আন্দোলন সংগ্রাম করেছেন বা নারীরা, শিশুরা যারা এইগুলাতে ছিলেন তাদের কথা আসলে লেখা হচ্ছে না, বা যে আদিবাসী মানুষেরা এই পরিবেশ আন্দোলন সংগ্রাম করলেন তাদের অবদানকে আসলে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তাহলে শুধুমাত্র আন্দোলনের সময় নয়, আন্দোলন পরবর্তী সময়েও ডকুমেন্টেশনের ক্ষেত্রেও আসলে এই ধরনের কর্তৃত্ব কিন্তু আসলে আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ২২৫ বছরের এই পরিবেশ সংগ্রামের যে আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাস আমাদেরকে এইটা আসলে জানায় যে বাংলাদেশ এই অঞ্চলের প্রতিটা মানুষের ভেতরে তিনি যে শ্রেণী পেশা, যে বর্গের, যে জেন্ডারেরই হোক, যে বয়সের, ধর্মের বা জাতিরই হোক, তার ভিতরে পরিবেশ প্রবণতা আছে, প্রাণ প্রকৃতির প্রতি আসলে টান আছে। এখন তিনি সেটা কিভাবে আসলে যুক্ত হবেন, সেই যুক্ত হওয়ার জায়গা বা স্পেস দরকার। আমরা যাদের নাম দেখতে পাচ্ছি এখানে আরও নাম লেখা হবে, বলা হয়েছে লাল রঙে, যারা ২২৫ বছর ধরে পরিবেশ আন্দোলনে শহীদ হয়েছেন বা যারা শহীদ হননি কিন্তু তাদের জীবন ব্যয় করছেন, বা এই পান্থকুঞ্জে যারা আসলে জীবন ব্যয় করছেন। তো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেউ বিষয়টাকে আসলে ওইভাবে নিবেন না, কারণ আমি একটি আন্দোলন সংগ্রামের ধারাবাহিক ক্রনোলজি আসলে বলছি। আমি কখনোই আজকে পান্থকুঞ্জে যে আন্দোলন করছে তার সাথে কখনোই মনা সর্দারকে মিলিয়ে ফেলছি না। এই বিষয়ে আমি অত্যন্ত সচেতন। বা পিরেন্সনালকে আমি কোনোভাবেই মিলিয়ে ফেলছি না, এটা ফেলা সম্ভবই নয়। কারণ প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি আন্দোলনের এক একটা আবার বিশেষ বৈশিষ্ট্য থাকে। কিন্তু প্রবণতার কথা আসলে বলতেছি, প্রবণতা। এবং আমি পরিবেশ নৈতিকতার কথা বলছি, আমরা পরিবেশ দর্শনের কথা আসলে বলতেছি, যেটা ধারাবাহিকভাবে আসলে চলছে। তাহলে আমার শেষ কথা হইতেছে ২২৫ বছর ধরে চলা পরিবেশ সংগ্রাম, যেটা প্রাণ প্রকৃতির রক্ষায় মানুষকে ঐক্যবদ্ধ করেছে, সেই ধারাবাহিকতায় আজকে গড়ে ওঠা পান্থকুঞ্জ পার্ক রক্ষার এই সংগ্রাম তো অবশ্যই এই সাক্ষ্যই দেয় যে এই লড়াই আসলে টিকে থাকবে। মানে হয়তোবা এটি সফল হবে না, মানে আন্দোলন সফল হওয়ার বিষয় নয়, কিন্তু এই আন্দোলন যে বার্তা দেয় পরিবেশের প্রতি মানুষকে যে আসলে দায়বদ্ধ করে, এই যে হচ্ছে যে শিক্ষা জারি রাখে সমাজে, আমরা তো ২২৫ বছর ধরে দেখছি যে মানুষের মধ্যে এটা প্রবাহিত হচ্ছে, এইটা প্রবাহিত হওয়াটাই জরুরি। এবং আমি মনে করি যে পান্থকুঞ্জ আন্দোলন, পার্ক রক্ষার আন্দোলন এইখানেই আসলে সিগনিফিকেন্ট। সে পরবর্তী প্রজন্মের জন্য আসলে পরিবেশ সংগ্রামের বার্তা জারি রাখছে, এটা প্রবাহিত করে আসলে রাখছে। তো আমার মনে হয় আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে এই আলাপের অংশ হওয়ার জন্য, কারণ আপনারা মানে আমরা সবাই মিলে আসলে এই আলাপ করেছি, সেই কারণে আপনাদের আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা, কৃতজ্ঞতা।